সবাইকে বার্তা পডকাস্টে স্বাগতম। এটা একটা বিশেষ এপিসোড, কারণ বার্তা এবার ডাইভার্স ফেমিনিস্ট প্ল্যাটফর্মের সাথে ইন কোলাবোরেশন এই আলোচনাটা করছে। অ্যান্ড কারেন্টলি এই পলিটিক্যাল ক্লাইমেটে এই আলোচনাটা খুব গুরুত্বপূর্ণ বলেও আমরা মনে করি। তো বার্তা একটা প্ল্যাটফর্ম যেখানে ক্রিটিক্যাল অ্যাওয়ারনেস, টেকনোলজি বিষয়ক, ডিজিটাল সোশ্যালিটি, ফেমিনিজম অ্যান্ড জেন্ডার জাস্টিস বিষয়ক ব্যাপারগুলো নিয়ে ডায়লগ তোলা হয়। And we have a monthly free to subscribe news digest, which you can check out at barta.substack.com. And we also periodically plan program and host events on these critical topics. So thank you everyone for listening. আমাদের সাথে আজকে আলোচক আছেন পারসা সঞ্জনা সাজিদ, উষা চায়ে চাক, মিথিলা মাহফুজ, নির্ণয় ইসলাম, আর আমি সঞ্চালনা করব দুর্লানা। আপনারা যদি সবাই যার যার পরিচয় দিতেন। ওকে, হাই, আমি পারসা সঞ্জনা সাজিদ। আমি আহ, লেখক এবং গবেষক হিসেবেই পরিচয় দিতে কমফোর্টেবল ফিল করি। দুর্দানার আমি বার্তাতেই আছি। থ্যাংক ইউ। সবাইকে শুভেচ্ছা। আমি মিথিলা মাহফুজ। আমি বেসিক্যালি একজন শিক্ষক। আমি লোকায়ত বিদ্যালয়ের একজন কর্মী সদস্য। আপাতত এইটুকুই পরিচয় দিচ্ছি। আমি উষা চায়ে চাক, উষা। আমিও নিজেকে লেখক এবং গবেষক হিসেবে পরিচয় দিতে স্বাচ্ছন্দ্য বোধ করি। মাঝে মাঝে অ্যাক্টিভিজম করি, কিন্তু আমাকে ঠিক অ্যাক্টিভিস্ট বলা আমি জানি না কতদূর। আর লোকায়ত বিদ্যালয়ের সাথে আছি আমিও, মিথিলাপুর মতো। সকলকে শুভেচ্ছা। আমার নাম নির্ণয় ইসলাম। আমি ডাইভার্স ফেমিনিস্টের সাথে আছি আর নিজেকে পরিচয় দিই গবেষক আর শিক্ষক হিসেবে। আচ্ছা, আমরা আজকে উইমেন্স রিফর্ম কমিশন রিপোর্টটা, যেটা রিসেন্টলি পাবলিশ হয়েছে, সাবমিট করা হয়েছে ইন্টারিম গভর্নমেন্টকে, সেটা আলোচনা করব। তো এটা নিয়ে নানান রকমের ডিসকাশন উঠেছে সমাজে বিভিন্ন পরিসরে, এবং রিসেন্টলি ইনফ্যাক্ট একটা অনেক বড় আয়োজনও হয়েছে, যেটা একটা ম্যাস রেজিস্ট্যান্সের মতো দেখা যায়, মৈত্রী যাত্রা। তো সেটার প্রেক্ষিতে এবং নানা রকমের যে ইস্যুগুলো এই রিপোর্টের মাধ্যমে পাবলিকলি আলোচনা হয়েছে, সেগুলো নিয়ে আমরা একটু ফার্দার আলোচনা করব, ক্রিটিক্যালি ডিসকাস করব। আমি এটা বলে শুরু করতে চাই যে আমার কাছে মনে হয় এই রিপোর্টটা আসলে একটা গুড স্টার্টিং পয়েন্ট, ইন দ্য সেন্স দ্যাট পাবলিক স্ফিয়ারে এমন কিছু আলোচনা এই রিপোর্টটা তৈরি হওয়ার মাধ্যমে চলে আসছে, যেটা এত বড় আকারে অনেকদিন ধরেই হয়তো যেগুলো নিয়ে কথা হচ্ছিল না। তো আবার এই কারণে অথবা অন্যান্য কারণে এই অপরচুনিটিটা নিয়ে অনেক গ্রুপ বা অনেক পলিটিক্যাল ফ্যাকশনস অনেক নানা ধরনের ডিবেটও ক্রিয়েট করেছে বা জনসম্মুখে নিয়ে এসেছে ডিবেটগুলো। তো সেটা নিয়ে আমরা আরো ফার্দার আলোচনা করব। বাট আমরা শুরুতে আলোচকদের কাছ থেকে একটু জেনে নিব যে রিপোর্টের কোন অংশগুলো আপনাদের চোখে পড়েছে বা যেটা নিয়ে আপনারা ফার্দার আজকে ডিসকাস করবেন, ওটা যদি একটু ব্রিফলি সবাই বলতেন। পারসা। আচ্ছা, আমি দুটা জিনিস, একটা হচ্ছে যে রিপোর্টার ফাংশন, আর আরেকটা হচ্ছে কন্টেন্ট, এটা নিয়ে একটু রিফ্লেক্ট করতে চাই। ফাংশনটা যে জন্য অনেকগুলো কন্ট্রোভার্সি তৈরি হয়েছে, বারবার এই জিনিসটা সামনে করা হয়েছে যে কমিশন মেম্বাররা ইনক্লুসিভিটি রিফ্লেক্ট করে নাই। সমাজের কিছু সংখ্যক এনজিও নারীবাদীরাই এটাতে ওভার রিপ্রেজেন্ট। এখন এই ক্রিটিসিজমটা যদি গুড ফেথ এক ধরনের ক্রিটিসিজম হতো, তাহলে অবশ্য আমরা জিনিসটা অন্যভাবে ফ্রেমিং দেখতে পারতাম। কিন্তু এটা নিয়ে যেভাবে ব্যাকল্যাশ এবং কন্ট্রোভার্সি তৈরি করা হয়েছে, ওটা আমার কাছে ইন্টারেস্টিং মনে হয়েছে, কারণ যতগুলা রিফর্ম কমিশন হয়েছে ওটা যদি মেম্বারশিপ দেখি, নান অফ দেম ওয়ার ইনক্লুসিভ। কোনোটা নিয়েই কিন্তু আসলে এই ধরনের ব্যাকল্যাশ, এক ধরনের সমাজে হিংসা প্রতিহিংসা ছড়ানোর যে টেন্ডেন্সি, সেটা কিন্তু আমরা লক্ষ্য করি নাই। দ্বিতীয়ত হচ্ছে ইনক্লুসিভিটি বলতে তো আসলে অনেক কিছু বোঝায়।
হ্যাঁ, ঠিক আছে, আমাদের এনজিও ফেমিনিজমের এক ধরনের ক্রিটিসিজম থাকতে পারে, কিন্তু কথা হচ্ছে যে যেই দিক থেকে ওভারওয়েলমিংলি এই ক্রিটিসিজম গুলো এসছে, সেগুলা মনে হয়েছে যে তারা এক ধরনের ভেরি রিয়াকশনারি, কনজারভেটিভ মাইন্ডেড নারীদের ইনক্লুশন এখানে চাচ্ছিল। সেই ক্ষেত্রে আমি বলবো যে এটাও আই অ্যাডমিট দে আসলে উইমেন্স ইন্টারেস্ট অর রাইটস বলতে কি বোঝানো হয় এটা তো সবার জন্য সমান না, যে কোনো সমাজেই সমান না। কারোর জন্য আসলে এক ধরনের পলিটিক্স অফ পাইটি কুড ইনফ্যাক্ট বি তাদের ইন্টারেস্ট অথবা রাইট। আবার রাইটসের প্রশ্নে অনেক ধরনের ডিবেট থাকতে পারে। অ্যাট দ্য সেম টাইম, আমরা যদি একটা কমিশন এর কথা ভাবি, তার পক্ষে একদমই সবাইকে ইনক্লুড করা কয়েকটা সীমিত মেম্বারশিপের মধ্যে সম্ভব না, এক নাম্বার। দ্বিতীয়ত হচ্ছে, এটা যদি হয়ে থাকে যে যারা নাকি আসলেই এই সমাজে যে জিনিসগুলা একজন নারীর ইন্টারেস্ট, সেটা তার ইনহেরিটেন্সের ব্যাপারে হোক, তার কর্মক্ষেত্রে হোক, তার স্বাস্থ্যসেবার ক্ষেত্রে হোক, সেই ইন্টারেস্টগুলো দেখবে। এই কমিশনের কাজই তো যেন সেই রিপোর্টের রেকমেন্ডেশন মাধ্যমে তাদেরকে এগিয়ে নিয়ে যাওয়ার একটা ব্যবস্থা করা। সো এইরকম আর্গুমেন্ট তুলে যে অন্যদের কে ইনক্লুড করা হয় নাই, সো তারা কি ধরনের রেকমেন্ডেশন আসলে আশা করছিল এই ধরনের কমিশনের থেকে, এটা আমি রেটরিক্যালি প্রশ্ন তুলছি, কারণ তারা কি ধরনের রেকমেন্ডেশন ওই ধরনের ইনক্লুসিভ নারীদের এই কমিশনে থাকলে তারা কি ধরনের রেকমেন্ডেশন চাচ্ছিল আমাদের কাছে ক্লিয়ার। ফর এক্সাম্পল, আমরা যখন মাইগ্রেন্টস রাইটস এর কথা বলছি, এই কমিশন রিপোর্টে কাফালা সিস্টেম অ্যাবলিশনের কথা আছে, তাদেরকে ট্রেড ইউনিয়নে জয়েন করার কথা আছে। তো এই ধরনের রেকমেন্ডেশনগুলো তো আর ভেরি ইম্পর্ট্যান্ট, এবং এক ধরনের স্ট্রেংথেনিং অফ সার্টেন ল্যান্ডস্কেপ অফ লেবার রাইটস। এখন অন্যরা থাকলে তারা কি ধরনের রেকমেন্ডেশন দিত আমরা জানি। সো দিস ইজ রিয়েলি অ্যান আর্গুমেন্ট আই ফিল দ্যাট ডাজ নট হোল্ড এনি ওয়াটার। সেকেন্ডলি, অ্যাকচুয়ালি নারী কমিশন রিপোর্টে কি কি আছে, দু একটা জিনিস নিয়ে প্রচুর আলোচনা হয়েছে, কিন্তু যেমন মাইগ্রেশনের কথাটা আমি বললাম, সেটা আই থিঙ্ক একদিকে একটা পজিটিভ ডেভেলপমেন্ট, কিন্তু এই ডিবেটটা যে জিনিসটা করেছে, যে এই কমিশন রিপোর্টটা, আমি দুর্দানের সাথে একমত যে কমিশনটা অ্যাকচুয়ালি ইজ মুভ ইন দ্য রাইট ডিরেকশন, এবং রাইট আর রং যেটাই হোক, এটা ইট হ্যাজ ওপেনড আপ ডিবেটস অন স্পেসিফিক ইস্যুস, যেটা আমাদের সমাজে আসলে ছিল বাবলিং আন্ডার, বাট ইট বাবলড ওভার, সেটা হয়তো ভালো, কিন্তু এটাকে ক্রিটিক্যালি দেখা এবং এই ধরনের এক ধরনের রিয়াকশনারি ব্যাকল্যাশের বাইরে গিয়ে ক্রিটিক্যালি দেখার যে সুযোগটা, সেটা আবার আমি মনে করি একটু সংকুচিত হয়ে গেছে। যেমন কথার কথা, এখানে এই লোকাল গভর্নমেন্ট স্পেসে নারীদের ইনক্লুশনের কথা বলা হয়েছে, যেমন পুলিশ প্রশাসনে, অ্যাডমিনিস্ট্রেটিভ প্রশাসনে নারী রিপ্রেজেন্টেশন, পলিটিক্যাল সিস্টেমে নারী রিপ্রেজেন্টেশন। কিন্তু এটাকে যদি আমি একটু ক্রিটিক্যালি ইভ্যালুয়েট করতে যেতাম, যে এই ধরনের প্রশাসনিক সিস্টেমে, when the প্রশাসনিক সিস্টেম রিমেইনস ভেরি পেট্রিয়ার্কাল, সেটা পুলিশ প্রশাসন হোক আর ব্যুরোক্রেটিক প্রশাসন হোক, সেইখানে ইনক্লুশনের মাধ্যমে, মানে শুধুমাত্র নারী পুলিশ অফিসার দিয়ে অথবা কমিউনিটি পুলিশের মধ্যে নারীদেরকে ইনক্লুড করে আসলে কতটুকু আমরা নারী মুক্তি আদায় করে নিতে পারি, দ্যাট ইজ ডিবেটেবল, অ্যাট লিস্ট টু মি। ভায়োলেন্সের ব্যাপারে, সাইবার ক্রাইমের ব্যাপারেও যেরকম কিছু কিছু খুবই পজিটিভ রেকমেন্ডেশন আমি মনে আছি, এবং সেগুলো শুধুমাত্র লিগ্যাল ক্ষেত্রেই না, মিডিয়া লিটারেসি বাড়ানোর ক্ষেত্রে এবং অন্যান্য আরো আনুষঙ্গিক কিছু আছে। কিন্তু তার পাশাপাশি আবার দেখা যাচ্ছে যে সাইবার স্পেসে, ডিজিটাল স্পেসে নারীদের যে এক্সপিরিয়েন্স, সেটা তো অবশ্যই এক ধরনের ভায়োলেন্ট এবং হ্যারাসমেন্টের এক্সপিরিয়েন্স, কিন্তু তার পাশাপাশি তাদের যে আসলে digital space is also a right where, like physical space, women can participate, and that participation can include to assert their rights, including sexual rights, gender rights. সেটা আবার আমি মনে করি ঠিক মতো হয়তো আসে নাই বা আসার সুযোগ হয় নাই। সো সব মিলিয়ে এটাকে আসলে আমি এক ধরনের পজিটিভ ডেভেলপমেন্ট ভাবি, যে এই ধরনের একটা রিপোর্ট প্রডিউস হয়েছে, কিন্তু এই জিনিসগুলোকে আরেকটু ক্রিটিক্যালি আলোচনা করার যে সুযোগটা আমাদের ছিল, একদিকে এই ডিবেটগুলা ফোরফ্রন্টে এনে ভালো হয়েছে, কিন্তু আরেকদিকে আমি মনে করি আরেক
আরেকটু প্রোগ্রেসিভ মাইন্ডেড স্পেস থেকে ক্রিটিক্যালি আলোচনা করার যে সুযোগগুলো ছিল সেটা আবার একটু কমে গেল, কারণ এই এক্সট্রিম রিয়াকশনারি ব্যাকল্যাশের কারণে একটা ডিফেন্সিভ পজিশন তৈরি হয়ে গেল। উষাদি, আপনি কোনো হাইলাইটস শেয়ার করতে চান যেটা আপনার চোখে পড়েছে? আমিও তোমার সাথে এবং পার্সার সাথে আমারও মনে হয় যে ইটস আ গুড স্টার্টিং পয়েন্ট। এবং আমরা যদি এই রিপোর্টটা তৈরি করা আর হচ্ছে পাবলিশ করা, এটার টাইমলাইনটা যদি দেখি, ৩ মাস প্রথমে সময় দেওয়া হয়েছে, এরপর সবকিছু মিলায়ে ৫ মাসের মতো একটা টাইমলাইন ওনারা পাইছেন। তো ওই টাইম এবং রিসোর্সের মধ্যে, অ্যাভেলেবল রিসোর্সের মধ্যে আমার মনে হয় যে যেই ব্যাপক এবং বিস্তৃত প্রতিবেদন হয়েছে এটা, আমার মনে হয় যে ইটস কোয়াইট ইম্পর্টেন্ট টু নোট। তো আমি আসলে নারী সংস্কার বিষয়ক কমিশনের আসলে সব সদস্যকেই ধন্যবাদ দিয়ে আসলে শুরু করতে চাই এজন্য। আর এ ধরনের আলাপ হয়েছে যে সব ধরনের শ্রেণী, সব ধরনের ব্যাকগ্রাউন্ডের নারীর বয়ান আসে নাই, এ ধরনের সমালোচনা এসছে। তো ওইটা পার্সা যেভাবে বললেন যে অন্যান্য কমিশনের দিকেও যদি আমরা তাকাই, ওটা ঠিক কে কতটুক ইনক্লুড করলো সেটা না, কিন্তু অন্য যেকোনো রিপোর্টের সাথে তুলনা করলে আমার মনে হয় যে এখানে অনেক ধরনের শ্রেণী, পেশা এবং পরিচয়ের নারীর সংগ্রাম এই রিপোর্টে এসছে। এবং লিঙ্গ বৈষম্য অবসানের জন্য আমাদের যে আগামী দিনের যে সংগ্রামগুলো, ওগুলোর একটা ভালো খারাপ বলছি না, কিন্তু একটা ম্যাপ হিসেবে আমার মনে হয় যে এই রিপোর্টের ভূমিকাটা গুরুত্বপূর্ণ। আর ভূমিকাতে তো ওনারা বলছেনই যে এই রিপোর্ট ওনারা আশা করে এই প্রতিবেদন জনমানুষের নাড়া দিবে, ভাবাবে, তর্ক বিতর্ক সৃষ্টি করবে, এবং ওটার মাধ্যমে হচ্ছে নারীর সমতা আমাদের সমাজে আনতে হচ্ছে সহায়ক হবে এই তর্ক বিতর্ক। তো ওই দিক থেকেও আমি মনে করি যে ইটস অলরেডি কোয়াইট সাকসেসফুল। আর যেই বিষয়গুলো নিয়ে আলাপ হয়েছে, কি নিয়ে অনেক বেশি আলোচনা, সমালোচনা, বিতর্ক হয়েছে, সেটা তো আমরা দেখছি। কিন্তু এর বাইরে আমরা যদি দেখি যে এখানে আরো অনেক ইম্পর্টেন্ট বিষয় আসছে, এবং এই প্রতিবেদনের ব্যাপ্তি দেখেও এটা পরিষ্কার হয় যে লিঙ্গ বৈষম্য কিংবা লিঙ্গভিত্তিক সহিংসতা, এটা যে শুধুমাত্র যৌন সহিংসতা, অন্য ধরনের শারীরিক, মানসিক নিপীড়ন এগুলোর মধ্যে সীমিত না, বরঞ্চ আমাদের যে প্রত্যেকটা দৈনন্দিন জীবনে প্রতিটা পদক্ষেপে, সেটা ঘরে হোক, বাহিরে হোক, এমনকি যে বাতাসটা আমরা, যেই বাতাসে আমরা নিঃশ্বাস প্রশ্বাস করি, সেটারও যে এটাও যে গভীরভাবে জেন্ডার্ড, এটা আমার মনে হয় যে এটার ব্যাপ্তি দেখে স্পষ্ট হয়। আর এই দৃষ্টিকোণ থেকে আমি এটা বলতে চাই যে শুধুমাত্র কয়েকটা সিলেক্টিভ বিষয় নিয়ে আলোচনা, সমালোচনা, এবং এটার উপর ভিত্তি করে এই প্রতিবেদনকে পুরোটা খারিজ করে দেয়া হোক, এইরকম দাবি যে সমাজের একটা অংশ করছে, এটা ভয়ঙ্কর পুরুষতান্ত্রিক এবং খুবই ন্যাক্কারজনক বলে আমি মনে করি। এবং দ্য সাইলেন্সেস অফ ইনক্লুডিং আদার কমিশনস, আমার মনে হয় যে এটা, কারণ এই রিপোর্টের অন্যান্য যে রেকমেন্ডেশন গুলো আছে ওগুলোর সাথে আমরা ক্রিটিক্যালি দেখতে পারি, দ্যাটস আ ডিফারেন্ট স্টোরি, কিন্তু এগুলোর রেলেভেন্ট ওই যেই বিষয়গুলো নিয়ে বিতর্ক হচ্ছে অনেক বেশি, ওইগুলোর দিকে না গিয়েও তো আসলে অন্য যে রেকমেন্ডেশন গুলো ছিল এগুলোকেও আরো ক্রিটিক্যালি দেখে কিছু কথা অ্যাটলিস্ট আসতে পারতো যে, কিন্তু এই যে ব্যাকলেশটা আসলো, এবং এটার জন্য পার্সা যেটা বললেন যে ডিফেন্সিভ একটা পজিশনে কমিশনকে ইটসেলফ, বিভিন্ন ধরনের ইন্টারভিউ, পাবলিক স্পেস আমরা দেখছি যে এক ধরনের ডিফেন্সিভ জায়গায় হচ্ছে ওনাদেরকে অবস্থান নিতে হয়েছে। ইটস ভেরি স্যাড। হাইলাইটের মধ্যে অনেক কিছুই আছে, কিন্তু আমার কাছে যেটা মনে হয় যে যেই প্রতিবেদনগুলো, যে সুপারিশগুলো তুলে ধরা হয়েছে, এর মধ্যে অনেক কিছু আছে যেগুলো খুব জরুরিভাবে মানে নজর দেওয়া দরকার। এর মধ্যে যেমন নারীর সাথে নারীর উপর দুর্যোগ, জলবায়ু পরিবর্তনের প্রভাব করণীয়, কিংবা আম নারীর সাথে পরিবেশ প্রতিবেশের যে সম্পর্ক, এইটা যে পুরুষের বাস্তবতা থেকে ভিন্ন,
এবং সেটা জাতীয়, স্থানীয় এমনকি আন্তর্জাতিক পর্যায়েও যে ধরনের নীতি নির্ধারণ হয় কিংবা বাস্তবায়ন হয়, সেখানেও যে আসলে নারীর বাস্তবতাকে খতিয়ে দেখা হয় না, বা মানে নারীকে মূলত যে ভিকটিম হিসেবে দেখা হয়, এবং তাদের যে সংকট মোকাবেলায় এই ধরনের দুর্যোগের ক্ষেত্রে কিংবা রেগুলার অন্যান্য পরিবেশ প্রতিবেশ দুর্যোগ ছাড়াও এগুলোর ক্ষেত্রে তাদের যে জ্ঞান আছে, ভূমিকা আছে, অবদান আছে, এগুলোকে ছোট করে দেখা হয় কিংবা পুরোপুরি উপেক্ষা করা হয়। আমার মনে হয় যে এই প্রতিবেদনে সেটা স্পষ্ট, এবং এখানে কিছু স্পেসিফিক বাস্তবতার কথা তুলে ধরা হয়েছে, যেমন পানি সংকট যে এলাকাগুলোতে, সেই এলাকাগুলোতে নারীর বাস্তবতার লেন্স দিয়ে দেখা। পানি সংকট এলাকাগুলোতে মেয়েরা তাদের পিরিয়ড মাসিক বন্ধ রাখার জন্য পিল খাচ্ছে, সি সেকশন হলেও ওখানে ওই জায়গাগুলোতে নীল শিশুর জন্ম নিচ্ছে। এই ধরনের বাস্তবতাগুলো এগুলো উঠে এসছে, এবং হচ্ছে যে ধরনের রেকমেন্ডেশন গুলো এখানে এসছে, আমি স্পেসিফিক ভাবে না গেলেও জাস্ট দুই একটা যদি বলি, যেমন নারীদেরকে যখন প্রাথমিক সতর্কতা ব্যবস্থা যেগুলোর ক্ষেত্রে হয় দুর্যোগপূর্ণ এলাকায়, ওইখানে অনেক সময়ই আমাদের এরকম প্রতিবেদনগুলোতে আসছে যে যে ধরনের প্রকল্পগুলো বাস্তবায়ন করা হয়েছে, অ্যালার্ট দেওয়ার জন্য মোবাইল দেওয়া হয়েছে, সেটা পুরুষের কাছে, অথচ বাসায় হচ্ছে নারী, যারা বাসার মধ্যে বাসার কাজেই সময় বেশি দেন, তারা জানে না, তারা বিপদগ্রস্ত হচ্ছে। তো এই জায়গাগুলোতে তারা রেকমেন্ডেশন দিচ্ছেন যে কিভাবে আসলে তাদেরকে আগে এই দুর্যোগগুলো সম্পর্কে অ্যালার্ট করা যায়। তো এই ধরনের স্পেসিফিক কিছু রেকমেন্ডেশন আমার মনে হয় যে, এবং এই যে জলবায়ু সহিংসতা সংক্রান্ত শিশু কিশোরী বিবাহের ঝুঁকি, তারপর এই জিনিসগুলো নিয়ে ওনাদের যে রেকমেন্ডেশন গুলো এই প্রতিবেদনের, আমার মনে হয় এগুলো খুব জরুরি ভিত্তিতে দেখা খুবই জরুরি, খুবই ইম্পর্টেন্ট। আর এইটাকে আমরা যদি, ওনারা এখানে যদিও প্রতিবেদনে ওটা স্বীকার করছেন যে আরো ইন্টারসেকশনাল লেন্স থেকে দেখাটা, আরো ব্যাপকভাবে গবেষণা করা এবং ওটা অনুযায়ী কাজ করাটা জরুরি। আমি এটাই বলতে পারি এই জায়গা থেকে যে আমার মনে হয় যে এটা একটা স্টার্টিং পয়েন্ট। ইভেন যে পয়েন্টে আমি কথা বলতেছি যে জলবায়ু, পরিবেশ প্রতিবেশ, এই জায়গা থেকেও, এখান থেকে শুরু করে আমার মনে হয় যে আরো বিশদ গবেষণা হওয়া জরুরি, এবং আমাদের যে ধরনের ক্লাইমেট সিচুয়েশনের মধ্যে আমরা বসবাস করছি, সে অনুযায়ী আসলে অন্যান্য যে আলাপগুলো হচ্ছে সেগুলো যে আনইম্পর্টেন্ট সেটা না, কিন্তু এই এই আলাপগুলো হচ্ছে এখনই দরকার, এরকম অনেক রেকমেন্ডেশন গুলোকে আসলে হাইড করে দিচ্ছে, দেখতে দিচ্ছে না, যেটা আমার মনে হয় যে বড় একটা আশঙ্কার জায়গা আর কি। ওকে, মিথিলা আপু কি বলবেন আপনার হাইলাইটস গুলো কি কি মনে হলো এই রিপোর্টটা পড়ে? এই রিপোর্ট অ্যাকচুয়ালি ইয়েস, এই রিপোর্ট আমি সবার সাথে এগ্রি করি, খুবই যুগান্তকারী একটা রিপোর্ট হয়েছে, অনেক হার্ড ওয়ার্ক হয়েছে, অনেক অনেক ডিটেইল এটার মধ্যে বিবেচনা হয়েছে, চিন্তা ভাবনা হয়েছে, এবং এটা একটা ফার্স্ট রিপোর্ট, ফলে এটার নানা ধরনের লিমিটেশনস থাকবে, নানা ধরনের ডিবেট তৈরি করবে, এটা আমরা মানে আশাই করি। ইনফ্যাক্ট এটা তো কোনো নাথিং ইজ রিটেন ইন স্টোন। এখানে যেরকম প্রবাসী শ্রমিকদের নিয়ে অনেক ভালো ভালো পলিসির কথা বলা হয়েছে, তাদের সুরক্ষার জন্য, তাদের স্বাস্থ্য ইত্যাদি, এবং তারা কমপ্লেন করতে পারবে তাড়াতাড়ি তাদের কোনো সমস্যা হলে, সেই সব জিনিস আছে। জলবায়ু বা ক্লাইমেট চেঞ্জের কারণে, ক্লাইমেট ডিজাস্টারের কারণে নারী যে অবস্থা তৈরি হয়, নারীরা এবং অন্যান্য মার্জিনালাইজড কমিউনিটিরা যেরকম এক্সট্রা দুর্যোগের শিকার হন, সেই বিষয়টা এখানে অ্যাড্রেস করা হয়েছে। তারপর যেমন খুব ইম্পর্টেন্ট একটা জিনিস, সব বয়সী নারীর জন্য সুস্বাস্থ্য এখানে প্রপোজ করা হয়েছে, যে নারীকে শুধুমাত্র তার প্রজনন স্বাস্থ্যের উপর ভিত্তি করে তার সারা জীবনের চিকিৎসা না করা, বরঞ্চ তাকে একটা পূর্ণ মানুষ হিসাবে তার যে কোনো সময় যে কোনো বয়সে এক এক বয়সের স্বাস্থ্য এবং তার শরীর অনুযায়ী তাকে তার স্বাস্থ্য সেবা থাকা এবং সুরক্ষা থাকা, পুষ্টি থাকা ইত্যাদি। তো এটা খুব ভালো, কারণ নারীর শরীরকে শুধুমাত্র একটা প্রজননের ফ্যাক্টরি হিসাবে ধরে নেওয়া হয় আসলে, এবং দেশে
যেই পরিমাণ ইনফার্টিলিটি চিকিৎসা আছে সেই পরিমাণ কিন্তু বাচ্চা জন্ম দেওয়ার বাইরে অন্যান্য যেসব বিষয় আশয় আছে সেগুলোর বেশিরভাগই চিকিৎসা হয় হচ্ছে আহ সেই সব গবেষণার উপর ভিত্তি করে যেগুলা বিদেশি সাধারণত এবং এবল পুরুষদের উপর। ফলে এইটা আমার কাছে খুব ইম্পর্টেন্ট একটা বিষয় মনে হয়েছে এই কমিশনের রিপোর্টে। তারপরে যেমন নাগরিকত্ব আইন একটা আমি বলবো আমার চোখে পড়ছে, নাগরিকত্ব আইন রিফর্ম করতে বলা হয়েছে, যেখানে বাংলাদেশি পুরুষরা অন্য কোনো নাগরিকত্বের অন্য কোনো দেশের নাগরিকত্বের নারীকে বিয়ে করলে তারা বাংলাদেশি হতে পারেন, বাংলাদেশি সিটিজেন হতে পারেন, কিন্তু নারীরা যদি অন্য দেশের পুরুষদেরকে বিয়ে করেন তাদের অনেক ঝামেলা হয় এবং তাদের সন্তানের অভিভাবকত্ব এইসব নিয়ে অনেক ঝামেলা হয়। ফলে সেই জিনিসটা এখানে অ্যাড্রেস করা হয়েছে। প্লাস ফাস্ট ট্র্যাক সিভিল পারিবারিক আইন এস্টাবলিশ করতে বলা হচ্ছে, যেটার মাধ্যমে সমাজে নারী পুরুষ ইনইকুয়ালিটি অনেক কমবে। আরো অনেক কিছু আছে, বাল্যবিবাহ আইনের উপর জোর দেওয়া হয়েছে। জুলাই অভ্যুত্থানে যেসব নারীদের ক্ষতি হয়েছে, পারিবারিক ক্ষতি হয়েছে এবং শারীরিক ক্ষতি হয়েছে, তাদেরকে অ্যাড্রেস করা হয়েছে। যুদ্ধে ভায়োলেন্সের শিকার নারীদের কথা বলা হয়েছে। ফলে অনেক কিছু এখানে আছে। এটা খুবই ইনফ্যাক্ট ইউটোপিক হয়তো একটা রিপোর্ট। এর মধ্যে অনেক কিছুই বা এর মধ্যে অল্প কিছু যদি আমরা বাস্তবায়ন করতে পারি তাহলে সেটা আমাদের জন্য খুব ভালো ওয়ে ফরওয়ার্ড হয়। কিন্তু এইটা নিয়ে যে ডিবেট গুলো তোলা হয়েছে এবং যে উষাদি বললেন যে সিলেক্টিভলি কিছু ইস্যু নিয়ে, বা পারসা যে বললেন যে অন্যান্য কমিশনের ব্যাপারে এইসব ইনক্লুসিভিটির প্রশ্ন আসে নাই, কিন্তু নারী কমিশন রিপোর্টে কেন ধর্মীয় অথরিটিদেরকে কেন ইনক্লুড করা হয় নাই বা ধার্মিক নারীদেরকে কেন ইনক্লুড করা হয় নাই, এই আলোচনা আসছে। এবং এগুলা নিয়ে হয়তো আমি এগুলা নিয়ে কয়েকটা জিনিস নিয়ে আমি একটু বলি। প্রথমে যেমন আমার শরীর আমার স্বাধীনতা বা আমার সিদ্ধান্ত নিয়ে যে ডিবেটটা উঠেছে এখানে, এইটা শুনে আমার মনে হয়েছে যে ওনারা আসলে যারা এটা নিয়ে এইটা ধরে এই রিপোর্টটাকে বাতিল করতে চাচ্ছেন তারা আসলে রিপোর্টটাও পড়েন নাই এবং এরপরে রিপোর্ট পাবলিশ হওয়ার পরে জনসমক্ষে যাওয়ার পরে যখন নানা ধরনের অনলাইন ডিবেট হচ্ছিল বা ইন্টারভিউ হচ্ছিল, সেখানে শিরিন হক রিপোর্টের একজন লেখক, উনি ইন্টারভিউতে এটা এক্সপ্লেইন করেছিলেন যে কেন ওনারা এই ধরনের আমার শরীর আমার সিদ্ধান্ত বা আমার শরীর আমার স্বাধীনতা এই ধরনের কনসেপ্টটা কেন ওনারা রিপোর্টে ইনক্লুড করেছেন। এটা বেসিক্যালি একটা নারীর শরীর তার স্বাধীনতা, কারণ তার এই স্বাধীনতাটুকু না থাকলে, এই এজেন্সিটুকু না থাকলে সে কখনো ধর্ষণও আসলে রেজিস্ট করতে পারবে না। বা তাকে যদি কোনো যেই অভিযোগ ওঠে, যেমন কিছু কিছু জায়গায় ক্যাম্প এলাকায় বা রেফিউজি ক্যাম্পগুলোতে এরকম অভিযোগ উঠেছে যে ওখানে নারীদেরকে উনাদের ফার্টিলিটি ব্লক করা হচ্ছে আর কি, যাতে ওনারা আর সন্তান জন্ম দিতে না পারেন। এরকম কিছু কার্যক্রম নেওয়া হয়েছে যেগুলো উনারা জানতেন না। এই সব জিনিস থেকে নারীকে আসলে কিভাবে, নারীর যদি নিজস্ব এজেন্সি না থাকে তাহলে সে কিভাবে সিদ্ধান্ত নিবে যে না, সে আসলে তার শরীরের উপর এই অন্যায়, এই অত্যাচার এবং কনসেন্টবিহীন কোনো ধরনের কোনো অ্যাক্ট তারা মানবেন না বা তারা রেজিস্ট করবেন যদি তার শরীরে তার অধিকার নাই থাকে। যারা এটা নিয়ে আপত্তি তুললেন তারা বলছেন যে এইটাতে আসলে নারীরা, খুবই বাজে ভাষায় ওনারা বলেছেন যে নারীরা তাহলে কাপড় চোপড় খুলে ঘুরে বেড়াবে, নারীরা যার তার সাথে শুয়ে বেড়াবে। এটা খুবই খুবই একটা অদ্ভুত একটা চিন্তা যে নারীর যদি নিজের শরীরের উপর এজেন্সি থাকে তাহলে সেই নারী প্রথমেই তার উদ্দেশ্যই হবে যে সে জামা কাপড় খুলে ঘুরে বেড়াবে। এটার আসলে আমি কোনো লজিক দেখি না। ওনারা কোথা থেকে এইরকম এভিডেন্স ওনারা কোথায় পেয়েছেন বা আসলে ওনারা কি মিন করতে চান। ফলে এই ধরনের যে আপত্তিগুলো উঠেছে, এটা আমি একটা উদাহরণ দিলাম, এগুলো হচ্ছে একদমই রিপোর্টটা ভালো মতো না পড়া এবং না পড়েই কয়েকটা সিলেক্টিভ কিছু কন্ট্রোভার্সিয়াল বা সেন্সেশনাল কিছু জিনিস, বক্তব্যকে একদম কনটেক্সটবিহীন ভাবে প্রচার করা, প্রোপাগান্ডা করা
যে এই রিপোর্টটা খারাপ। যেমন আরেকটা কথা, এই রিপোর্ট নাকি নারী পুরুষকে একে অপরের বিরুদ্ধে দাঁড় করাচ্ছে, কারণ এখানে নাকি নারীর ক্ষমতায়ন চাওয়া হচ্ছে এবং নারী পুরুষের সমতা চাওয়া হচ্ছে। ফলে ওনারা বুঝতে পারছেন না হয়তো যে এইটা বলে ওনারা আসলে এটা স্বীকারই করে নিচ্ছেন যে নারী যখন ক্ষমতায়ন চাইবে বা নারী যখন সমতার দাবি করবে বা ন্যূনতম সমতার দাবি করবে, তখনই পুরুষরা আসলে এটার বিরুদ্ধে যাবে। ফলে পুরুষদেরকে আনহ্যাপি করে পুরুষরা যাতে নারীর উপর পাল্টা চড়াও না হয়, সেই কারণে এই রিপোর্টের এইসব প্রপোজাল আসলে মানা উচিত না। তো এই ধরনের কিছু এই সব কিছু আমি বলবো খুবই আমি আসলে জানি না আর কি শব্দ ব্যবহার করা উচিত, ইললজিক্যাল কিছু দাবি তোলা হয়েছে, যেগুলো রিপোর্টের ব্যাপারে পরিষ্কার কোনো ধারণা ছাড়াই জাস্ট সেন্সেশনালাইজ করার জন্য এইসব দাবি তোলা হয়েছে বলে আমার মনে হয়েছে আর কি। থ্যাংক ইউ মিথিলা আপু। নির্ণয়, আপনি যদি আপনার হাইলাইট গুলো শেয়ার করতেন আমাদের সঙ্গে। একদম মিথিলাপুর আলাপটা থেকেই আমি আবার শুরু করি। মিথিলাপু বলছিলেন যে এক ধরনের সেন্সেশনালাইজিং হয়েছে এই প্রতিবেদনটাকে কেন্দ্র করে। তো ওই জায়গাটা থেকে মানে আমরা এটা জুলাইয়ের পর থেকেই দেখছি যে নানা সময়ে একভাবে নারীদেরকে সেক্সুয়ালাইজ করা হচ্ছে আন্দোলনের মধ্যে, একদম ডে টু ডে লাইফের মধ্যে অনেক ধরনের ভয়ঙ্কর ভয়ঙ্কর ভিডিও সার্কুলেট করা হচ্ছে, মানুষজনের প্রাইভেসি লঙ্ঘন করা হচ্ছে। তো ওই জায়গাটা থেকে দেখা যাচ্ছে যে এই প্রতিবেদনটা বের হতে হতে এর মধ্যে যা হয়েছে যে নারীর অধিকার নিয়ে আলাপ করা মানেই স্বাভাবিক হওয়া, নারীর অধিকার নিয়ে আলাপ করাই যাবে না, বা এটাই তাহলে তার ধর্মবিদ্বেষী হচ্ছে। সো এই ফ্রেমিংটা মানে একদম এক্সপ্লোড করেছে এই প্রতিবেদনটা বের হওয়ার পর। সো মানে তার আগে আমরা এটা দেখতে পাচ্ছিলাম, কিন্তু ওটার একটা খুব প্রকট ভাবে পলিটিক্যাল কনসলিডেশন হয়েছে। সো সবার সাথে আমি একমত ইন দ্য সেন্স যে একদম ইনিশিয়াল মানে এটার পিছনে অনেক 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 শ্রম দেওয়া হয়েছে, অনেক ধরনের তথ্য এখানে একত্রিত করা হয়েছে, অনেক ধরনের গবেষণা একত্রিত করা হয়েছে। লাস্ট মানে 2013-2010 এই টাইমের নারী আন্দোলনের অনেক কিছু উঠে আসছে যেগুলো এতদিনেও বাস্তবায়ন হয় নাই, আবার অনেক ধরনের নতুন সম্ভাবনার পথও দেখানো হয়েছে। সো এইটাকে আমি খুব প্রোডাক্টিভ একটা কাজ হিসাবে দেখি ইন দ্য সেন্স যে এখানে মানে লেখকরাও চাচ্ছেন যে এখানে তর্ক বিতর্ক হোক, ক্রিটিক্যালি এটাকে এঙ্গেজ করা হোক, এটাকে নানাভাবে মানে যে জিনিসগুলো দাবি করা হচ্ছে আসলেও কি এই বৃহত্তর নারীবাদ আন্দোলন বলেন বা নারীর অধিকারের আন্দোলন বলেন, বৃহত্তর সমাজ কি চিন্তা করছে, এটারও যে একটা ধাক্কাধাক্কি বোঝাপড়ায় আসতে লাগবে। ওনারা যে এটা ওয়েলকাম করেছেন এটা আমার খুব ভালো লেগেছে। আরেকটা জিনিস উষাদি বলছিলেন যে ইন্টারসেকশনালিটির প্রশ্নটা, তারপর পারসাপাও বললেন যে ইনক্লুসিভিটির যেই ইস্যুটা বারবার তোলা হচ্ছে, যেটা অন্য প্রতিবেদনগুলোর অন্য কমিশনগুলোর রিপোর্টের ক্ষেত্রে তোলা হয়নি। সো নারীর এই রিপোর্টটাকেও একটা অ্যাবসার্ড স্ট্যান্ডার্ডে ধরা হচ্ছে সমাজে। আবার অন্য দিক থেকে আমরা ওইটাও দেখতে পারি, এটা আমরা একটু হাসাহাসি করেই হয়তো মানে আমার বন্ধু মহলের মধ্যে এটা আলাপ হচ্ছিল যে মিথিলাপু বললেন যে এটা ইউটোপিয়ান অলমোস্ট। সো আমরা কয়েকজন মানে আমি আর আমার আরেক বন্ধুর সাথে আলাপ হচ্ছে, তো আমরা বলছিলাম যে হ্যাঁ, প্রতিবেদনে যাই আসুক না কেন এটা নিয়ে সমাজের মধ্যে একটা ঝড় উঠবে, এটা নিয়ে গালাগালি করা হবে, প্রতিবেদন যারা বের করছেন ওনাদেরকে মাগি ডাকা হবে, বেশা ডাকা হবে, এই প্রক্রিয়াটা আমরা দেখছি। সো যাই হোক না কেন সবার অনেকেরই এটার ব্যাপারে একটা বাজে ধরনের চুলকানি থাকবে, এটাকে খারিজ করে দেওয়ার চেষ্টা থাকবে। সো বরং মনে হয়েছে যে ওনারা ইন্টারেস্টিং একটা স্টেপ যেটা নিয়েছেন, যে ওনারা অনেকগুলা প্রস্তাবনা এখানে ঢুকিয়েছেন যেগুলা হয়তো এই যে ইউটোপিয়ান মনে হতে পারে অনেক ক্ষেত্রে, কিন্তু ওই সম্ভাবনাটা ওনারা দেখাই দিল যে হ্যাঁ, এটা এই প্রস্তাবনাটা থাকলো, মানে উই হ্যাভ প্রেজেন্টেড ইট, এখন এটাকে যারা চ্যালেঞ্জ করতে চায় চ্যালেঞ্জ করুক, তোমাদের তো এমনিও চ্যালেঞ্জ করতা, এমনিই গ্যাঞ্জাম করতা, সো এখন গ্যাঞ্জাম করার কিছু কারণ দিলাম। আমার ওটা মনে হয়েছে। ওইটার মধ্যে স্পেসিফিকলি আমরা যদি দেখি
সবচেয়ে বেশি বিতর্কিত কিছু প্রস্তাবনা ছিল যে চাইল্ড ম্যারেজের উপরে আরো স্ট্রংলি স্টেপ নিতে লাগবে, ম্যারিটাল রেপের এগেনস্টে স্ট্রংলি স্টেপ নিতে লাগবে, বিবাহ সাথে যে সম্মতির কিনে নেওয়া হচ্ছে না, এই আলাপটা অনেক গুরুত্বপূর্ণ একটা আলাপ। এই আলাপটাও অনেক প্রকটভাবে নানাভাবে উঠে এসেছে, যেটা হয়তো অনেকে সম্মতির আলাপটার সাথে পরিচিত না হলেও ওনারা হয়তো ওনাদের পার্টনারশিপের মধ্যে যে একজন অস্বস্তি বোধ করছে, মানে একদম বেসিক জিনিস যেটা একদম ইমিডিয়েটলি ইমপ্লিমেন্ট করা যেতে পারে, ভায়োলেন্স এগেনস্ট উইমেন, নারীদের জন্য মানে যৌন সহিংসতা প্রতিরোধের জন্য আলাদা করে সেল তৈরি করা, হটলাইন তৈরি করা, সো দ্যাট এই যে আমি একটা কোনো ঘটনা ঘটে গেল, তারপর কার কাছে বিচার চাবো, কোথায় বিচার চাবো, কার পিছনে ছুটতে লাগবে, এই যে জাস্টিসের পিছনে ছোটাছুটির যে জটিলতাটা, এই জটিলতাটাও ওনারা ডিল করতে চেয়েছেন, যে সেবা প্রদানকারীদেরকেও এই সেন্সিটাইজেশন প্রসেসের মধ্যে নিয়ে যাওয়া, যে একজন সার্ভাইভারকে কিভাবে ওনারা ডিল করবে, কিভাবে সহায়তা করবে, বা এই যে জাস্টিসের যে নানা ধরনের বিউরোক্রেসি আছে, এগুলোকেও কিভাবে খোলাসা করে তোলা যায় নাগরিকদের সামনে। সো এই জিনিসগুলো আমার ভালো লেগেছে। আবার এটাও বলা আছে যে, এটা আপনারা একজনই আলাপটা তুললেন, যে বার্থ কন্ট্রোলের আলাপ খুব প্রকটভাবে উঠে এসেছে। সো মেনস্ট্রুয়েশনের সময় কিভাবে নারীর স্বাস্থ্য সচেতনতা নিয়ে কিভাবে জ্ঞান বাড়ানো যায়, আলাপ করা যায়, এটার ব্যাপারে কিভাবে কেয়ার আলাপটা তোলা যায় আরো শক্তভাবে। ওটার পাশাপাশি আলাপটা উঠেছে যে অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে সিজারিয়ান বাচ্চা, সিজারিয়ান বার্থ পুশ করা হচ্ছে, সো ওগুলাও ইসে করা, যে মানে যখন এটা দরকার নেই তখন এটা করতে হচ্ছে না, তো এটা আলাদা করে একটা ক্ষত হচ্ছে না নারীর শরীরের উপর। এখান থেকে অন্য ডিরেকশনে যদি একটু যাই, মানে সম্ভাবনাময় জিনিসের মধ্যে আরো কয়েকটা ছিল, যে যৌনকর্মীদের শ্রমের স্বীকৃতি দেওয়ার, গৃহস্থলীর কাজের স্বীকৃতি দেওয়ার, গৃহকর্মীদের এবং অন্য ইনফর্মাল সেক্টর নারীদের কাজের স্বীকৃতি দেওয়ার, আর ওটাকে মানে ওনাদেরকে প্রোটেকশন দেওয়া, কাজের স্বীকৃতি দেওয়া, কিভাবে এগুলো নিয়ে আগানো যায় আর কি। সো এগুলো নিয়েও অনেক ধরনের বিতর্ক সৃষ্টি হয়েছে। আবার ইতিমধ্যে আমরা দেখতে পেরেছি যে জিডিপির মধ্যেও যে গৃহস্থলী কাজের ওটাকে কাউন্ট করা হবে, এই আলাপটাও যে উঠে এসেছে, এটা নিয়ে এখন আমরা অনেক মহলে দেখছি যে এটাকে সেলিব্রেট করা হচ্ছে, যেটা হ্যাঁ ইট ইজ মানে এটা ডেফিনেটলি একটা এক্সাইটিং নিউজ। কিন্তু এটা নিয়েও যেরকম একটা ইসে আলাপ উঠেছে যে এটা কি দিন শেষে আই ওয়াশ হবে নাকি, যে ওই মানুষগুলোর মানে হ্যাঁ নারী সংস্কার কমিশনের প্রস্তাবনা থেকে এই একটা নেওয়া হলো, কিন্তু বাকিগুলা তাইলে কি মানে এই একটা নিয়ে এটার আদৌ কিভাবে আমরা এটার বাস্তবায়ন করা দেখবো, ওইটা নিয়ে একটা বড় প্রশ্ন ওঠে। আচ্ছা, আরেকটা জিনিস বলে নিই, ওনারা এখানে সেক্স এডুকেশনের কথা নিয়েও একটা পয়েন্ট তুলেছেন, যে প্রত্যেকটা স্তরে স্তরে প্রত্যেক ক্লাসে এডুকেশন সিস্টেমের মধ্যে সেক্স এডুকেশনের আলাপটা তুলতে লাগবে, ওই বয়সী বাচ্চাদের জন্য যেভাবে এটা রেলেভেন্ট ওভাবে আলাপটা তুলতে লাগবে। আমরা দেখতে পাচ্ছি যে সেক্স এডুকেশন নিয়ে আলাপ করলে যেরকম এটাকে পর্নোগ্রাফি বলা হচ্ছে, নারীর অধিকার নিয়ে আলাপ করলেও এটাকে পর্নোগ্রাফির মতন বলা হচ্ছে। আবার আমরা উল্টা দিকে এই যে সবকিছুর সাথে এক ধরনের প্রকট ধরনের সেক্সুয়ালাইজেশনেরও দেখছি। তো আমি মূলত আমার আলাপটাতে যখন ঢুকবো, আমি যৌনতার আলাপটাতে ঢুকতে চাই। যৌনতা লিঙ্গ বৈচিত্র্যের সাথে যৌনতার সম্পর্ক, আর কিভাবে এগুলোর সাথে উপনিবেশের সম্পর্ক আছে। আচ্ছা, আমি একটু দুইটা জিনিস অ্যাড করতে যাচ্ছি। আমি যে জিনিসটা বলতে যাচ্ছিলাম মিথিলা আপা আর নির্ণয়ের কথা শোনার পরে, সেটা হচ্ছে নাম্বার ওয়ান আমার কাছে একটু মানে আই থিঙ্ক উই শুড নোট যে এই যে পোস্ট পাবলিকেশন ইন্টারভিউ যখন কমিশন মেম্বাররা দিচ্ছিলেন, তারা কিন্তু বারে বারেই মেনশন করছিলেন যে শুধুমাত্র শ্রম কমিশনের থেকেই তারা এক ধরনের কোলাবোরেটিভ বা ইতিবাচক সাড়া পেয়েছিলেন। অন্যান্য কমিশনের থেকে তারা আসলে তেমন কোনো সাড়া পান নাই।
সো এইটা প্রশ্ন তো অবশ্যই থেকে যায়, মানে আহ, যে আরেন্ট মানে একদিকে তো সেসব কমিশনে এক ধরনের ডাইভার্স মেম্বারশিপ ছিলই না, তারপরে এই যে উইমেন্স কমিশন রিপোর্টের মানে উইমেন্স কমিশনের মেম্বারদেরকে সিরিয়াসলি রেসপন্ড না করা বা এনগেজ না করা, সেটা তো ইজ ইনফ্যাক্ট আ টেস্টামেন্ট অফ এই পোস্ট অগাস্ট 5-এর যে ইনস্টিটিউশনাল উইন্ডটা কোন দিকে যাচ্ছে। কারণ আমরা যদি ভাবি মানে কনস্টিটিউশনাল রিফর্ম হোক বা ইলেকশন প্রসেস রিফর্ম হোক, মিডিয়া রিফর্ম হোক, প্রতিটা জিনিসেই তো ইটস ইম্পর্ট্যান্ট টু রিফ্লেক্ট জেন্ডার সেন্সিটিভিটি অ্যান্ড রাইটস। তারা যেটা করে নাই ওইভাবে এনগেজ, এগেন দ্যাট সেজ সামথিং অ্যান্ড সেজ আ লট। সো এটা আমি স্ট্রেস করতে যাচ্ছিলাম। সেকেন্ডলি, এই যে সেন্সেশনালাইজেশনের ব্যাপারটা এবং ব্যাকল্যাশের ব্যাপারটা, আমি আর্গিউ করব যে এটাই কিন্তু এক ধরনের পলিটিক্যাল স্ট্র্যাটেজি। তারা পড়েন নাই, মানে ইন মেনি কেস তারা হয়তো পড়েন নাই, কিন্তু তাদের হয়তো পড়ার ইন্টারেস্টও নাই। হুম এক ধরনের এই ধরনের ব্যাকল্যাশ ক্রিয়েট করা এবং এনি হিন্ট অফ, হ্যাঁ, তারা এই নারী কমিশনের 400 পেজের রিপোর্টের 2-3টা জিনিস ধরে তারা কন্ট্রোভার্সি ক্রিয়েট করেছে। আমি আর্গিউ করব, যদিও ইট উড বি আ কাউন্টার ফ্যাকচুয়াল আর্গুমেন্ট, যে এই জিনিসগুলো, এই 2-3টা জিনিস যদি না থাকতো তাহলে তারা অন্য আরো 2-3টা জিনিস নিয়ে করতো। কারণ এনি হিন্ট অফ women's kind of assertion of rights in society এরা আন্ডারকাট করতে চায়। এখন এগেন আই উইল সে দিস এগেন, যে রাইটস বেসড ডিসকোর্সের এক ধরনের লেফটিস্ট ক্রিটিক আছে, যেটা আমি নিজেও অনেক সময় আই এম ইন দ্যাট ক্যাম্প ইন দ্যাট সেন্স। কিন্তু এই ক্রিটিসিজমগুলো যে আসছে, এটা তো একেবারেই টু ফ্রম আ ভেরি ভেরি রিয়াকশনারি পয়েন্ট অফ ভিউ। আর সাবস্ট্যান্টিভলি যে দুইটা কথা আমি একটু বলতে যাচ্ছিলাম, একটা হচ্ছে যে এই যে জিডিপির কথাটা যে আসলো, হ্যাঁ, জিডিপি, ইয়েস, এটা তো অবশ্যই এক ধরনের আই ওয়াশ, কিন্তু যেটুকু সো কল্ড অ্যাকনলেজমেন্ট অথবা রেকগনিশন হয়েছে, এটা তো শুধুমাত্র বাজেট স্পিচে ওই বাজেট ডকুমেন্টে বলা হয়েছে যে এই যে নারীর যে লেবার ইন দ্য ডোমেস্টিক স্ফেয়ার, এটা হচ্ছে যে শুড বি জিডিপির অংশ। কিন্তু হুম এই জিনিসটা, এটাকে অ্যাকচুয়ালি অ্যাকাউন্টিং করাটা উইল বি এন এনর্মাস টাস্ক। সেটা সবসময় একটা একটু not only complicated কিন্তু controversial থেকেই যাবে, because how do you হ্যাঁ really quantify that kind of labor, এক নাম্বার। দ্বিতীয়ত হচ্ছে যে এটা তো আমার কাছে মনে হয় অন্যরাও যেটা বলার চেষ্টা করেছে, যে আইওয়ার শুধু না, মানে এটা বললাম আমরা ইনক্লুড করব, তারপরে ইনক্লুড করে জিডিপিটাকে একটু আরেকভাবে ইনফ্লেট করার একটা পদ্ধতি, রাদার দেন অ্যাকচুয়ালি রিয়েলি রেকগনাইজিং women's কন্ট্রিবিউশন। আর তারপরে যেটা হচ্ছে সেটা হচ্ছে এই যে মানে লেবারের যে এক ধরনের কন্ট্রিবিউশন, আর উইমেন্স লেবার যে অনেক ক্ষেত্রেই আসলে রেকগনিশন পায় না বা কম্পেনসেটেড হয় না, অথবা যেখানে কম্পেনসেটেড হয় সেখানে আবার দে আর নট আর্নিং অ্যাজ মাচ অ্যাজ ম্যান। প্রত্যেক সেক্টরই আমরা দেখেছি। সেটা যেমন সত্যি, কিছু কিছু জিনিস যেমন এই কথাটা বলা হয় ইজ নট অনলি যে আচ্ছা থিওরিটিক্যাল আর্ম চেয়ার এক ধরনের থিওরি এক্সারসাইজের জন্য, কিন্তু দ্যাট ইজ মোর কাইন্ড অফ লাইক থিঙ্কিং অ্যাবাউট ইন মেনি ওয়েজ আমাদের ক্যাপিটালিস্ট সিস্টেমে কিভাবে লেবারগুলা আসলে আমরা মানে অ্যাকনলেজ করতে পারি, রেকগনাইজ করতে পারি। দ্যাট ইজ মোর অফ আ কনসেপচুয়াল ডিসকাশন। কিন্তু তার মানে কিন্তু আবার এটাও না যে প্রতিটা লেবারকে এক ধরনের কমোডিফিকেশনের মধ্যে দিয়ে, হ্যাঁ, একটা ট্রানজ্যাকশনাল প্র্যাকটিসের মধ্যে দিয়ে নিয়ে যাওয়া। Again, these are all very complicated discussions. Unfortunately, I feel that আমি একদিকে যেমন I feel good যে এই আলোচনাগুলো হচ্ছে, কিন্তু এক ধরনের এই যে মানে এই বাইফার্কেশনের জন্য, যে ওই রিয়াকশনারি ব্যাকল্যাশের জন্য আমরা আসলে আরেকটু ডিপার ডিসকাশন অন দিস স্পেসিফিক ইস্যুস, এক ধরনের ওয়েল রাউন্ডেড ডিসকাশন করতে পারছি না। আর সেকেন্ড সাবস্ট্যান্টিভ পয়েন্ট ছিল যে রিপ্রোডাক্টিভ লেবার। অ্যান্ড মিতাল আপু, থ্যাংক ইউ ফর ব্রিঙ্গিং এই রোহিঙ্গা রেফিউজিদের ইস্যুটা। সেটা হচ্ছে যে আমরা শুনছি, হ্যাঁ, আমরা অনেকেই হয়তো শুনেছি বা শুনছি যে এক ধরনের চাপ ক্রিয়েট করে
রেফিউজি ক্যাম্পে বার্থ কন্ট্রোল করানোর চেষ্টা করা হচ্ছে, উইচ ইজ নট কনসেন্টুয়াল, অথবা ফুল ইনফরমেশন দেওয়া হয় না। সেটা হয়তো একদম ওইভাবে, মানে ফোর্স এবং কোয়ারশন তো আসলে অনেকভাবে কাজ করে। রীতিমতো আমরা যদি এখন এটা ইনভেস্টিগেট করতে যাই, গভর্নমেন্ট উইল অলওয়েজ ফাইন্ড আ ওয়ে দ্যাট। আমরা তো ওইভাবে ফোর্স করি নাই, কিন্তু এক ধরনের সামাজিক প্রেশার, ইনস্টিটিউশনাল প্রেশার অনেকভাবে আসলে ম্যানিফেস্ট করা যায় ওই ক্ষেত্রে। কিন্তু যেটা আমি তুলতে চাচ্ছি, যেটা আমাদের আসলে সব ক্ষেত্রেই বলি, যে ইনফ্যাক্ট এই রিপোর্টটাও এক ধরনের, আমি বলবো, ম্যানিফেস্টেশন অফ এক ধরনের ন্যাশনালিস্ট ফেমিনিজম ইন দ্যাট সেন্স। অথবা আমরা যখনই রাইটসের প্রশ্ন আসি এবং অ্যাক্টিভিস্ট স্পেসে, আমরা সবসময় নাগরিক কথাটা ইউজ করি, যেটা আমি আমার কাজে কখন আসলে তেমন খুব একটা ইউজ করি না। কিন্তু এই যে নাগরিক অধিকার এবং নাগরিক, মানে কনস্টিটিউশন এবং বিভিন্ন লজ অ্যান্ড পলিসিস উইচ অ্যাপ্লাইজ টু দ্য নাগরিক, সেইটা নিয়ে আমরা লিমিটেড থাকি, এবং সেইটা যদি ফুলফিল হয় তাহলেই বাংলাদেশ একটা সাম্যবাদী রাষ্ট্রে পরিণত হবে। এটাকে আমি একটু চ্যালেঞ্জ করতে চাই, কারণ আমাদেরকে যে নাগরিক কে এবং কারা নাগরিক অধিকারের যোগ্য এবং যোগ্য না, এই কথাটা একটু, আই থিঙ্ক ইজ এ বিগার ডিসকাশন, বাট আই থিঙ্ক উই শুড রিমেম্বার দ্যাট। আর কথা হচ্ছে, এরা তো নাগরিক না, হ্যাঁ, কিন্তু নাগরিক না হলেও, প্রথমত নাগরিক না কেন সেটা নিয়ে আমরা ভাবতে পারি। ফর ডেকেড সাম অফ দেম হ্যাভ বিন হিয়ার। কিন্তু একটা পলিটিক্যাল কমিউনিটি উইচ ইজ দিস কান্ট্রি, তার আন্ডারে ডিগনিফাইড লাইফের অধিকার এবং এন্টাইটেলমেন্ট কিন্তু সবারই থাকার কথা, সে নাগরিক হোক বা নাগরিক না হোক। এইটা আই থিঙ্ক দ্যাট উই আর নট রিয়েলি, মানে উই বলতে আমি আমাদের এখানে যারা প্রেজেন্ট আছি তাদের না, আমি মোস্টলি কাইন্ড অফ অ্যাডভোকেসি অ্যান্ড অ্যাক্টিভিস্ট স্পেসের কথা বলছি। আই থিঙ্ক উই আর হ্যাভিং দ্যাট কনভারসেশন। সো ওই কনসেপচুয়াল বাউন্ডারি ইজ নাগরিকের অধিকার প্রশ্নে, এবং আই ওয়ান্ট টু চ্যালেঞ্জ দ্যাট, যে নাগরিক না হলেও পিপল শুড হ্যাভ আ ডিগনিফাইড লাইফ, and you cannot impose these very coercive mechanisms on people who live in this society, সে নাগরিক হোক বা না হোক। ধন্যবাদ সবাইকে যার হাইলাইট গুলো শেয়ার করার জন্য। এই রিপোর্টটা ঘিরে আসলে যে ধরনের সমালোচনা উঠে এসেছে সেটা অনেক, পার্টিকুলারলি সোশ্যাল মিডিয়াতে অনেক বেশি, মানে ব্লু আপ, অ্যান্ড ফর গুড রিজন। কারণ এই অনেক কনভারসেশনই পার্সা যেটা বললেন যে বাবলে হতো, কিন্তু সেটা মানে এত বড় পরিসরে এসেছে অনেক সময় দেখা গিয়েছে কন্ট্রোভার্সির মাধ্যমে, বা মানে একটা খুব ইম্পর্টেন্ট ইস্যুকে কন্ট্রোভার্সিয়াল করে তোলা হয়েছে এই কারণে। অ্যান্ড মানে আমার কাছে যেটা সবচেয়ে ইন্টারেস্টিং লেগেছে আউট অফ অল দ্য রিয়াকশনস ওয়াজ দ্যাট এই পার্টিকুলার রিফর্ম কমিশনটা নিয়ে যেভাবে কথা হচ্ছিল, এটাকে বাতিল করার কথা যেভাবে উঠছিল, দ্যাট ইটসেলফ মানে চোখে পড়ার মতো। কারণ অন্য কোনো কমিশন নিয়ে এই ধরনের কন্ট্রোভার্সিয়াল এত কনভারসেশন হয়েছে কিনা আমার জানা নাই। তো এটা আমার কাছে খুব মানে টার্গেটেডই মনে হয়েছে, যেভাবে সিঙ্গল আউট করা হচ্ছিল আর কি এই কমিশনটাকে। আমরা যদি এখন আমাদের এই কন্ট্রোভার্সির অ্যাসেসমেন্ট গুলো শেয়ার করতাম, এবং এটা কিভাবে পাবলিক ডিসকোর্সের একটা পার্ট হয়ে গেছে আমাদের যার অবজারভেশন থেকে। মিথিলা আপু কি বলতে চান? হ্যাঁ, আমি শেয়ার করতে পারি। বেসিক্যালি আমি আসলে ওই সময়ও এই কমিশনের রিপোর্টের এগেনস্টে যেই রিয়াকশন গুলা, যে ধরনের কথাবার্তাগুলা হয়েছে, যেটা দুর্দানা বলছিলেন যে সোশ্যাল মিডিয়াতে বেশি হয়েছে, বিকজ এইটা দিয়ে আসলে এই রিপোর্টের এইসব রিয়াকশন নিয়ে আমি বলতে চাই। আর সোশ্যাল মিডিয়াতে অবশ্যই বেশি হয়েছে কারণ মিসোজিনি ইজ দ্য হটেস্ট কেক ইন দ্য মার্কেট। এবং এই কমিশনের রিপোর্টের পাবলিকেশনের পরে অনেকটাই পরিষ্কার হলো যে প্রত্যেক ক্যাম্পে, সেটা ডান হোক, বাম হোক, মধ্য হোক, সবার মধ্যেই কিছু কমন মিসোজিনিস্ট ব্যাপার স্যাপার আছে, সেক্সিস্ট ব্যাপার আছে, এবং সেটা স্বাভাবিক। এটা একটা পুরুষতান্ত্রিক সমাজ, পিতৃতান্ত্রিক পুরুষতান্ত্রিক সমাজ, যেটা অনেকে স্বীকার না করলেও, যেমন অনেক মধ্যপন্থীরা হয়তো স্বীকার করবেন না, অনেক ডানপন্থীরা হয়তো স্বীকার করবেন না, কিন্তু ব্যাপারটা এরকমই। ফলে আমার কাছে যেটা ইন্টারেস্টিং মনে হচ্ছে, যে যেটাকে বাংলাদেশে সেকুলার ঘরানা বলা হয়, এবং যেটার সাথে বিশেষ করে আগের রেজিম, আওয়ামী রেজিমকে কানেক্ট করা হয়, ওই ধরনের
লিবারাল এক ধরনের জাতীয়তাবাদী সেকুলারিজমের এই ঘরানা, আর ভার্সাস যে যারা পলিটিক্যাল ইসলাম কায়েম করতে চান সেই ঘরানা, যেটাকে অনেক নামে ডাকা হয়। ওনারা ভীষণ নেবিউলাস এবং ভীষণ ফ্লুইড, এবং ওনারা যে কখন কোন রূপে কে যে কি এই এই জিনিসগুলো আসলে পরিষ্কার না সমাজের কাছে। সো ওই গ্রুপ আর এই ক্যাম্পের সেকুলার লিবারাল ক্যাম্প আর এই ইসলামিস্ট, আমি যদি বলি ইসলামিস্ট ক্যাম্পের মধ্যে অনেক কিছুর মিল পাওয়া গেল, বিশেষ করে নারী এবং জেন্ডার ইস্যুতে অনেক কিছুর মিল পাওয়া গেল। এবং যেমন এটা মনে হয় আপনারা হয়তো কেউ এটা ইলাবোরেট করবেন পরে, সেক্স ওয়ার্কারদের অধিকার নিয়ে দুই গ্রুপের মধ্যেই অনেক কমন আর্গুমেন্ট, কমন ডিবেট দেখা গেল। আমার কাছে মনে হয় যে রিপোর্টটা আন্ডার রিপ্রেজেন্টেটেড ভাবে লেখা হয়েছে বা সবাইকে ইনক্লুড করা হয় নাই, এইটা ডিবেট থাকতে পারে, কিন্তু রিপোর্টের কাজই তো মানে এটা তো প্রাথমিক একটা ড্রাফট ছিল, ফলে এইটা নিয়ে ভোটাভুটি হতে পারতো, এটা নিয়ে আরো লম্বা প্রচার হতে পারতো, এটা নিয়ে অ্যাওয়ারনেস আরো থাকিয়ে হতে পারতো, এটা নিয়ে ডিবেট হতে পারতো। যে মানে নানা ক্যাম্প যেখান থেকে যে ডিবেটে অংশগ্রহণ করতে চায় সেটার নানা ধরনের অ্যারেঞ্জ করা যেতে পারতো, এটা একটা লম্বা সময় ধরে চলতে পারতো। কিন্তু যেটা আপনারাও বললেন বা পারসা যেটা বিশেষ করে জোর দিয়ে বললেন যে এগুলো তো আসলে যারা পলিটিক্যাল ইসলামে বিশ্বাসী আসলে উনারা তো ডিবেটের জন্য এটা আপত্তি তোলেন নাই, উনারা কিন্তু কোথাও বলছেন না যে উনারা ডিবেট করতে চান। আর ওই তো উনারা বলতে যে আসলে কারা, এটা ঠিক এখনো আমাদের এক এক সময় উনারা এক এক নামে হাজির হন, অনেক সময় ইন্ডিভিজুয়াল হিসেবে হাজির হন, অনেক সময় আমরা ওনাদের বক্তব্য কিছু র্যান্ডম ভিডিওতে দেখি যেই মানুষগুলোকে আমরা আগে কখনো দেখিনি এবং পরেও কখনো আর দেখি না, এরকম নানাভাবে ওনাদের কাছ থেকে রিয়াকশন এসছে। কিন্তু ওনারা তো আসলে ডিবেট করার জন্য এই রিয়াকশনটা দিচ্ছেন না। এই যে অন্যান্য কমিশনের রিপোর্ট নিয়ে যে ওনাদের কোনো উচ্চবাচ্য নাই বা কোনো আপত্তি নাই, উনাদের বলতে আমি ইসলামিস্ট ঘরানার মানুষদেরকে বলছি যারা পলিটিক্যাল ইসলাম কায়েম করতে চান বাংলাদেশে এবং মনে করেন শরিয়া কায়েম করলে সমাজের এবং রাজনীতি সব সমাধান হয়ে যাবে এবং তখন ন্যায় বিচারের কোনো সমস্যা থাকবে না, ফলে এইসব কমিশনের রিপোর্ট এই ধরনের কোনো কিছুই দরকার হবে না। ইনফ্যাক্ট ওনারা মনে করেন গণতন্ত্রও দরকার নাই, গণতন্ত্র, সেকুলারিজম এগুলো খুবই পশ্চিমা ইম্পোর্টেড কনসেপ্ট, এবং এগুলা নিয়ে ওনারা যেসব কথাবার্তা বলেন সেগুলো হচ্ছে কিছুটা এডওয়ার্ড সাইড থেকে বা কিছুটা তালালা সাইড থেকে একটা দুইটা সেন্টেন্স কনটেক্সট বিহীন ভাবে, ওই যেটা মার্কসের ওইটা উক্তির মতো অবস্থা যে রিলিজন ইজ দ্য ওপিয়াম অফ দ্য পিপল, একদমই কনটেক্সটহীন ভাবে উপস্থাপিত হয় এবং সেটা মানুষ ওভাবেই রিড করে। ঠিক সেরকম ভাবে ওনারা কিছু জিনিস কিছু বিদেশি স্কলারদের কথা কোট করে কিছু এই ধরনের কথাবার্তা বলেন যে ওনারা গণতন্ত্র চান না, ওনারা সেকুলারিজম চান না, ওনারা এই ধরনের রাইটস বেসড এসব জিনিস চান না। এইটাই হচ্ছে কারণ বেসিক্যালি যে ওনারা যে কোনোখানেই কোনো ডেমোক্রেসি চান না, ডেমোক্রেসি জিনিসটাই ওনাদের কাছে ওয়েস্টার্ন ইম্পোর্ট মনে হয়। এই কারণেই আসলে ওনাদের অন্য কোনো কমিশনের রিপোর্ট নিয়ে কোনো সমস্যা নেই এবং এই কমিশনের রিপোর্ট, নারী কমিশনের রিপোর্ট নিয়ে ওনারা আসলে ডিবেট করতে নামেন নাই, ওনারা জাস্ট ওনাদের সিদ্ধান্ত দিয়েছেন বেসিক্যালি। তো এইটা একটা মূল জিনিস আমার কাছে মনে হয়েছে যে এটা নিয়ে আমাদের ভাবা উচিত যে ওনারা কি ধরনের সমাজ ব্যবস্থা, ইসলামিস্টরা কি ধরনের সমাজ ব্যবস্থা আসলে চাইছেন, যেই ব্যবস্থায় এই ধরনের কমিশনের রিপোর্টকে বাতিল করে দিতে হয় দরকারই হয় না এবং ইনফ্যাক্ট এটা ওই যে নারী পুরুষকে মুখোমুখি দাঁড় করিয়ে দেয় এবং নারীদের কোরআন প্রদত্ত যে ধরনের অধিকার আছে ইসলামে অলরেডি যা আছে সেটার থেকেও নাকি নারীকে বঞ্চিত করে। তো এই ধরনের আর্গুমেন্ট যখন ওনারা করছেন তখন ওনারা বলছেন যে দেশের 95% মুসলমান, ফলে এটা একটা মুসলমান দেশ এবং এই 95% মুসলমানকে এখানে রিপ্রেজেন্ট করা হয় নাই। এইটাতে এই ক্লেমটাতে অনেক ধরনের প্রবলেম আছে। একটা প্রবলেম হচ্ছে ওনারা
প্রথমত নিজেদেরকে ইসলামের একটা অথরিটি হিসাবে ক্লেম করছেন। কেন করছেন, তাদের সেই অথরিটি হওয়ার যোগ্যতা কি, এই আলাপে আমি যাব না। আসলে ওনারা যেহেতু করছেন, ওনারা মনে করছেন যোগ্যতা আছে। কিন্তু এই যে 95% মুসলমান, এই যে উনারা এই মুসলমানদেরকে সকলকে একটা সেটের আন্ডারে ফেলে দিলেন, একটা বড় গ্রুপের আন্ডারে ফেলে দিলেন, 95% মুসলমান ভার্সাস দেশের বাকিরা। এই 95% মুসলমানকে তো উনারা ক্লেম করতে পারেন না যে সকল মুসলমান একরকম। কিছু নারীরা পর্দা করে, ফুল নিকাব পরে, তাদের হাত পা কালো মোজা দিয়ে ঢাকা থাকে। কিছু নারীরা শুধু মাথায় কাপড় দেয়, শেখ হাসিনা শুধু শাড়ির আঁচল দিয়ে মাথায় কাপড় দিতেন। কিছু নারীরা হিজাব পরেন। আমি জাস্ট নারীদের ভেরিয়েশন দিয়ে বলতে চাইলাম যে এরা কি প্রত্যেকে একই রকমের মুসলমান? এবং মুসলমান 95% মুসলমান যদি সবাই একই রকম হয়, তাহলে দেশের মধ্যে তো তাহলে এই যে কাদিয়ানি, সুন্নি, শিয়া এগুলো নিয়ে তো, বা সুফি, এদের নিয়ে তো এই এত ধরনের মুসলমানদেরকে নিয়ে তো কোনো সমস্যা হওয়ার কথা ছিল না। ফলে এই 95% মুসলমান প্রত্যেকেই সবাই উনাদের অনুসারী এবং উনাদেরকেই অথরিটি মানবেন, এই দম্ভ ওনারা কোত্থেকে পেলেন? এবং ওই তো এবং এই 95% মুসলমানের আর কারোরই কি এই, বা যারা এই 95%-এর 5% যদি এই কমিশনের রিপোর্টের সাথে জড়িত ছিলেন, তাদের কি আসলে কোনো যোগ্যতাই নাই মুসলমান হিসাবে মানে তাদের বক্তব্য রাখার বা তাদের ওপিনিয়ন দেওয়ার? এটা কি উনারাই শুধু মুসলমানদের লিডার এবং ইসলামিক, এই দেশের ইসলামিক অথরিটি কিনা? এটা একটা বড় প্রশ্ন। যাদের সাথে আমরা ডিবেট করতে চাই, ওনারা চান না, উনাদের সাথে আমরা ডিবেট যদি বলি যে উনাদের সাথে ডিবেট করতে চাই, তাহলে তো উনাদেরকে আমার অথরিটি মেনে নিতে হয়, যে আপনারা অথরিটি, আপনাদের সাথে আমি ডিবেট করে আমি কনভিন্স করব আমার কমিশনের রিপোর্টের ব্যাপারটা। এটা আমার কাছে খুব প্রবলেম্যাটিক মনে হয়। ফলে অলদো উই আর রেসপন্ডিং টু দেম, আমরা রেসপন্ড করছি, কিন্তু ঠিক এটা আমার জন্য খুব প্রবলেম্যাটিক যে এরকম একটা নেবুলাস গ্রুপ এবং এই ধরনের এবং যারা নিজেরা কোনো কংক্রিট পাল্টা প্রপোজাল দিবে না, বা এমনকি ওনারা যে বলছেন যে শরিয়া, ওনারা কোন শরিয়া, কোন দেশে শরিয়া ফলো করতে চান, সেই শরিয়ার এখানকার দৈনন্দিন জীবনে কিভাবে সেটা ট্রান্সলেট হয় এবং ম্যানিফেস্ট হয়, এটার কোনো কংক্রিট প্ল্যান ওনারা দিতে পারবেন না। ফলে আমি যদি একটা সাধারণ, ওই যে আবার নাগরিক বলে, আমি সাধারণ নাগরিক, সাধারণ মুসলমান নারী হিসেবে তো আমি তো বুঝতে পারছি না ওনারা কি প্রপোজ করছেন এবং কিসের বিরোধিতা করছেন। ফলে এই মুসলিম অথরিটি, ওনাদের এই মুসলিম অথরিটি নেওয়াটা আমার কাছে প্রবলেম্যাটিক। এবং এই রিপোর্ট পাবলিশ হওয়ার পরে কিছুদিন পরে আমরা যখন নানা ধরনের ওনাদের তরফ থেকে, ইসলামিস্টদের তরফ থেকে আপত্তি শুনলাম, সেখানে আমি একটা উদাহরণ দেই যে ওনারা কিভাবে এটাকে কাউন্টার করছেন সেটা, এবং সেটা কেন প্রবলেম্যাটিক। জামাতে ইসলামীর একজন নেত্রী ডক্টর সুইট, উনি একটা প্রোগ্রামে টক শোতে উনি বললেন যে এটা সম্ভবত আমি মনে করতে পারছি না কারা অর্গানাইজ করেছিল, কিন্তু এই একটা টক শোতে উনি বললেন যে উনি ডক্টর এবং উনি প্র্যাকটিসিং ডক্টর, এবং উনি জামাতে ইসলামের নেত্রী, ওনার হাজবেন্ডও জামাতে ইসলামের বড় নেতা। উনি প্রথমে বললেন যে নারীরা কোনো দিক থেকেই পুরুষদের থেকে কম না, বিশেষ করে জুলাইতে দেখা গেছে নারীরা পুরুষদের সাথে একসাথে এক ধরনের প্যাশনে, এক ধরনের একই শক্তি নিয়ে লড়াই করেছে এবং অভ্যুত্থানকে আদায় করেছে। তার কিছুক্ষণ পরে উনি আবার বললেন যে কিন্তু নারীরা তো পুরুষদের থেকে উইক, শারীরিক মানসিক দুইভাবেই উইক, এটা বায়োলজিক্যালি ঠিক আছে এবং এটা কোরআনেও বলা আছে। তো এই হচ্ছে ওনাদের সমস্যা। ওনাদের সমস্যা হচ্ছে উনি একজন ডাক্তার মানুষ। আমি খুবই ডিসঅ্যাপয়েন্টেড হলাম যে মেডিকেল সায়েন্সে এই জিনিস তো আসলে বহু পুরানো আলোচনা, যে নারীর সাথে পুরুষের শারীরিক মানসিক আসলে পার্থক্য আছে কি না, এবং সেই পার্থক্যগুলো কিভাবে কি, ইনফ্যাক্ট নারী আর পুরুষের মস্তিষ্কের সাইজে বা মস্তিষ্কের ক্যাপাসিটিতে যদি কোনো পার্থক্য নাই, এটা তো আসলে আমরা যখন স্কুল কলেজে পড়েছি তখনই এইসব গবেষণা বেরিয়ে গেছে। ওনারা এই ধরনের বিভ্রান্তি কেন তৈরি করছেন? আসলে জাস্ট
মানে এটা খুবই ডেঞ্জারাস একটা ব্যাপার যে এরকম শিক্ষিত একজন প্র্যাকটিসিং ডাক্তার, একজন নেত্রী, উনি এই ধরনের একটা ভুলভাল রিসার্চকে উনি সাপোর্ট দিচ্ছেন, ফলে নানা ধরনের নারী পুরুষ এটাতে বিভ্রান্ত হবেন। তো এই জিনিসটা ওনারা কেন করছেন? ওনারা যদি উত্তরাধিকার আইন নিয়ে বা উত্তরাধিকারের যে সেকশনটা রিপোর্টে আছে এটা নিয়ে যদি ওনাদের সমস্যা থাকে, ওনাদের সমস্যাটা ওনারা ডিবেট করতে পারেন, কিন্তু ওনারা ডিবেট করছেন না। তো আমি যেটা বলতে চাচ্ছিলাম যে এই যে বড় নেত্রীরা, ইসলামিস্ট নেত্রীরা যারা এই ধরনের বিভ্রান্তি তৈরি করছেন, ওনারা আসলে একটা খুবই একটা প্রিভিলেজড একটা সমাজ ব্যবস্থা আসলে প্রয়োগ করতে চাচ্ছেন, যেখানে উনি বলছেন যে আমি যেমন দল করি, রাজনীতি করি, আমি সিদ্ধান্ত নেই, আমি এম্পাওয়ার্ড, আমি এই করি সেই করি, কিন্তু অবশ্যই দিন শেষে উনি মনে রাখেন যে উনি আসলে উনার পুরুষ কমরেডদের থেকে বা উনার হাজবেন্ডের থেকে অধস্তন, এটা ওনাকে মনে রাখতে হয়। আচ্ছা, আমি যা আসলে বোঝাতে চাচ্ছি সেটা হচ্ছে যে উনারা যে আলাপটা দেন এই ধর্মীয় নেত্রীরা বা যারা এইসব ধর্মীয় গ্রুপের রিপ্রেজেন্টেটিভ হিসেবে সামনে আসেন, তারা কিন্তু সকলেই প্রিভিলেজড নারী এবং সকলেই মিডল ক্লাস, আপার মিডল ক্লাস, এবং তাদের ভয়েস আছে, তাদের সম্ভবত প্রপার্টিও আছে। ফলে তাদের ক্ষেত্রে তাদের বাবা এবং ভাইয়েরা যদি সম্পত্তি ঠিক মতো না দেয়, তাদের আসলে তেমন কোনো ওই অর্থে ওই রকম সামাজিক সমস্যায় পড়তে হয় না, যেটা সাধারণ ধরেন আনইনস্টিটিউশনালাইজড ওয়ার্কার্স যারা ধরেন আমাদের ঢাকা শহরে যারা বাড়িতে কাজ করেন, যারা গৃহহীন, যারা আরো মার্জিনালাইজ গ্রুপের যে কোনো ধর্মীয় কমিউনিটির নারী হোক না কেন, তাদের কথা কিন্তু তারা ভাবছেন না। তারা ভাবছেন যে আচ্ছা, নারীদের দরকার কি, এত বেশি দরকার কি, নারীদের তো হাজবেন্ডের থাকলেই চলে যাচ্ছে, ইত্যাদি ইত্যাদি। ফলে এই আলাপগুলো খুবই প্রিভিলেজড এবং খুবই ক্লাসিস্ট আলাপ ওনারা করছেন টু কাউন্টার and to negate the Women's Commission report. নির্ণয়, আপনি কি কন্ট্রোভার্সি নিয়ে আপনার অবজারভেশন গুলো শেয়ার করতে চান? আচ্ছা, তো কন্ট্রোভার্সি গুলো নিয়ে যদি একদম কয়েকটা ডিরেকশনে যেতে পারি। মিথিলাপুকে ধন্যবাদ এত সুন্দর করে বলার জন্য। কয়েকটা জিনিস আমরা দেখতে পাচ্ছি যে যতবারই নারী কমিশনের আলাপটা উঠে আসছে, এটাকে ওনাদের অ্যাপ্রিসিয়েশনের একটা স্ট্রং পার্ট ছিল আমার জন্য, যে এখানে যদি সামনে আরো কাজ করা হয়, রিড্রাফট করা হয় বা আরো ধরনের লেখা উঠে আসে, ওই নানা ধরনের কমিউনিটির অধিকার আদায়ের সংগ্রামের জন্য ওনারা ওই স্পেসটা রেখেছেন। এখন ওনারা ওই স্পেসটা রাখার কারণে এটা আগে থেকে এই যে ইসলামিস্টরা তো এমনি এটাকে খারিজ করে দেওয়ার চেষ্টা করছে, এটাকে হেয় করার চেষ্টা করছে, কিন্তু আবার যেটা দেখা যাচ্ছে যে ওনারা ওইটাও করেছেন যে লিঙ্গ পরিচয়, লিঙ্গ বৈচিত্র্য, এই ধরনের শব্দগুলো যেহেতু ব্যবহার করা হচ্ছে, ওগুলাকে বরং ধরে এক ধরনের স্ট্রম্যান আর্গুমেন্টের মতন দাঁড় করানো হচ্ছে যে এটা দিলে সমকামিতা চলে আসবে, এটা দিলে ট্রান্সজেন্ডার মানুষরা ইসে হয়ে যাবে, মানে যে নারী কমিশনের আড়ালে অনেক ধরনের এই যে বিদেশি কারবারকে প্রমোট করা হচ্ছে। সো এই আলাপগুলো ভয়ঙ্কর লেগেছে। আবার এই আলাপগুলোকে কাউন্টার করার জন্য যে ধরনের আলাপ এসেছে, যে আপনারা কিছুক্ষণ আগে এই আলাপটা করছিলেন যে বিউপনিবেশনের আলাপটা উঠে এসেছে, সো ইসলামিস্টদের মধ্যে হয়তো খুব প্রমিনেন্টলি এখন বিউপনিবেশনের আলাপটা আসছে, কিন্তু আবার সেকুলারদের মধ্যেও দেখা গেছে যে যৌনতার আলাপ যখন আসছে, বা তথাকথিত প্রগতিশীলদের মধ্যেও যখন যৌনতার আলাপটা আসছে, তখন মানুষজন খুব ভদ্র সমাজ খুব প্যারা খেয়ে যাচ্ছে যে আচ্ছা, এখানে একটা অস্তিত্ব সংকট হয়ে যাবে নাকি। সো কিছুক্ষণ আগে একটা আমি এটাকে একটু অগোছালো ভাবে বলছি, কিন্তু আমাকে একটু বেয়ার উইথ মি। সো আমরা যখন এই যে বাংলাদেশের মধ্যে কে নাগরিক হবে কে নাগরিক হবে না,
কার নাগরিক হিসাবে কে নাগরিক হিসাবে পরিচয় পাচ্ছে, কে পাচ্ছে না, নাগরিক মানে কি, আবার ইসলামিস্টদের জন্য নাগরিক মানে কি, সেকুলারদের জন্য নাগরিক মানে কি, আবার নানা ধরনের অন্যান্য ধরনের ঘরানার মানুষদের জন্য নাগরিকত্ব মানে কি, যারা নাগরিক না এই পলিটিক্যাল সমাজের মধ্যে উনাদের অস্তিত্বটা কোথায়। এখন এই প্রস্তাবনাটা তো সবার জন্যই প্রযোজ্য হওয়ার কথা। সো এইটার ধরেও যখন মানে এটার সংহতি প্রকাশ করেও যখন বা বলেন যে কাউন্টার গুলো এসেছে ওগুলাকেও চ্যালেঞ্জ করার জন্য যখন নারী কমিশনের সাইড নেওয়া হচ্ছে বা আলাপ উঠে আসছে যে নারী কমিশনের কাজটা এটা একটা গুরুত্বপূর্ণ কাজ, তখন আমরা দেখতে পাচ্ছি যে অনেক ভাবে এই যে যৌনকর্মীদেরকে হেয় করা হচ্ছে, ওনাদেরকে ভদ্র সমাজে নিয়ে আসা যাবে না, ওনাদেরকে সিটিজেনশিপ এর আয়ত্তে নিয়ে আসা যাবে না, কারণ তাহলে যে এখানে এটা একটা কাস্টিস্ট আলাপ, এটা একটা ক্লাসিস্ট আলাপ, আপনারা এটাকে আরো অনেক ভাবে আমরা এটাকে বুঝতে পারি যে এই যে ভদ্র সমাজ তাহলে নোংরা হয়ে যাবে, ভদ্র সমাজ আর ভদ্র থাকবে না। উল্টা দিকে আমরা যদি ওটাও দেখি যে যৌনতার আলাপ ছাড়া নারীর আলাপ হচ্ছে শুধু প্রজনন প্রক্রিয়ার ক্ষেত্রে। সো ইউটেরাস কিভাবে কন্ট্রোল করা হবে, কখন মাসিক হবে। কল্পনা চাকমার ডায়েরির 94 সালের একটা 95 সালের একটা লেখা পড়ছিলাম, উনি ওখানে বলছেন যে মানে উনি খুব সহজভাবে ব্যাখ্যা দিচ্ছেন পুরুষতন্ত্র কি। তারপর উনি বলছেন যে এটা অনেক ধাপে আমরা পুরুষতন্ত্রটাকে দেখতে পাই। এই আলাপটার মধ্যে আমার যেটা ইন্টারেস্টিং লেগেছে যে উনি বলছেন যে সন্তান ধারণ, আমি এটা কল্পনা চাকমার ডায়েরি 31 নম্বর পেজ থেকে পড়ছি, সন্তান ধারণ সংক্রান্ত সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে নারীর কোনো ভূমিকা স্বীকার না করা, এটা পুরুষতন্ত্রের একটা উদাহরণ। পুরুষ চাইলেই সন্তান হবে আর না চাইলে হবে না, নারীর উপরে এই নিয়ন্ত্রণ বহাল থাকা। সো উনিও এখানে যৌনতার আলাপ করা শুরু করছেন। একই সঙ্গে যুক্ত রয়েছে জনসংখ্যা কমাবার জন্য নারীর জয়ের উপর রাষ্ট্র, এক ধরনের এনজিও, আন্তর্জাতিক সংস্থা ও সাহায্যদাতাদের নিয়ন্ত্রণ। তারপর আরো কিছু আলাপ আসে যে কিভাবে সম্মতির আলাপ হচ্ছে। যৌন সম্পর্কের 12 নম্বরে উনি বলছেন যৌন সম্পর্কের ক্ষেত্রে নারীর আনন্দ পাওয়ার অধিকারকে অস্বীকার করা বা আনন্দ পাওয়াকে খারাপ ভাবে দেখা। অন্য দিক থেকে আনন্দ পাওয়ার নামে, মানে এখানে আবার মতবিরোধ হতে পারে যে অন্য দিক থেকে আনন্দ পাওয়ার নামে বহুগামী পুরুষের মতো নারীকে বহুগামী হওয়ার উপদেশ। সো উনি যেটা বলছেন যে নারীর সাথে ধর্ষণের কিভাবে সম্পর্ক বা যৌনতা সবসময় নারীর সাথে আটকে থাকছে। সো উনি বলেন যে এই যে আমরা যখন এটা 95 থেকে বলে আসছেন উনি যে ধর্ষিতা না বলার ব্যাপারটা, এটা আমরা দেখেছি যে নারী সংস্থার কমিশনের রিপোর্টেও আসছে। কিন্তু এই যে ধর্ষিতা না বলা বা যে ধর্ষণের শিকার হওয়া বলা, এরকম ধরনের বেসিক আলাপ কত বছর ধরে আসছে, কিন্তু বরং আমরা এটা আবার কাউন্টার দেখছি যে এই আলাপগুলো তোলা মানেই যে নারীর একটা সেক্সুয়ালাইজেশনের আলাপ তুলছে, এখানে সেক্স নিয়ে আলাপ হচ্ছে, যৌনতার আলাপ হওয়া মানে খারাপ আলাপ। তো এই জায়গাটা মানে আমাদের এই নানা ধরনের মহলের মানুষজনকে ডিল করতে লাগবে। আবার এই আলাপটা উঠে আসার কারণে যেটা আমরা দেখতে পাই যে এই সোকল প্রগতিশীল সমাজের মধ্যেও অনেক ধরনের ফাটল দেখা যায়। যে নারী সংস্থার কমিশন, হ্যাঁ ঠিক আছে, যৌনতার আলাপ আসবে, যৌনতার আলাপ প্রকটভাবে নিয়ে আসা হয় নাই, বা রিপ্রোডাক্টিভ হেলথের আলাপ উঠে আসছে, কিন্তু এখানে তাহলে জেন্ডার ডাইভার্সিটির আলাপ উঠবে কেন? হ্যাঁ, এটা তো নারী সংস্কার কমিশনের প্রতিবেদন। সো ওই দিক থেকে আপনারা আবার উল্টাটা দেখতে পারেন যে বাই এক্সটেনশন যখন এই যে মৈত্রী যাত্রাটাও করা হলো, ওইটার কেন্দ্র করে অনেক ধরনের আলাপ উঠে আসছে যে কাকে নারী হিসাবে সংজ্ঞা করা হবে, নারী মানে কে। একটা তো যে কোন নারীকে নারী হিসাবে স্বীকৃতি দেওয়া হবে, আর একটা হচ্ছে নারী মানে কে, আবার জেন্ডার জিনিসটা কি, এটা নিয়ে অনেক ধরনের আলাপ উঠে আসছে। সো ওই আলাপগুলো
মানে অনেক কিছু, মানে অনেক ভয়ঙ্কর ভাবে আমরা দেখতে পাচ্ছি। আবার নারী যে একজন পুরুষকে চাবে, এটাই যে একটা স্বাভাবিক জিনিস হিসাবে ধরা হয় বা এটাকে একটা ন্যাচারাল জিনিস হিসাবে ধরা হয়, এই ধারণাগুলোকেও মানে আমার মনে হয়েছে যে নারী সংস্কার প্রতিবেদনের মধ্যে এগুলোকে চ্যালেঞ্জ করার হয়তো স্পেস আছে কিছুটা। মানে এটা নিয়ে ওনারা কাজ করেন নাই, কিন্তু মানে এটা নিয়ে যদি তর্ক ওঠে, মানে এখানে আলাপটা পুরোপুরি খারিজ করে দেওয়া হচ্ছে না। অবশ্য অন্য ক্ষেত্রে যদি ওটা দেখতে পারেন যে এই ধরনের জিনিস নিয়ে আলাপ করাটাই এগুলাকেই নারী না হওয়া ধরা হচ্ছে। এই যতদিনের মধ্যে, এই যে লাস্ট কয়েক মাসের মধ্যে আমরা কয়েকটা স্পেসিফিক কেস দেখতে পাই, যে কেসগুলা মানে একদম ডিরেক্টলি হয়তো মনে হবে না এটার সাথে রিলেটেড, কিন্তু এগুলার মানে এরকম পাওয়ারফুল একটা ডকুমেন্ট হাজির হওয়া সমাজে, আবার ওইটার এরকম ব্যাকল্যাশ ইসলামিস্টদের কাছ থেকেও ব্যাকল্যাশ আসা, আবার সেকুলারদের কাছ থেকেও ব্যাকল্যাশ আসার যেই ধরনের ডিসকোর্সটা তৈরি করেছে, এটা খুব সিগনিফিকেন্ট। সো এই তিনটা ঘটনা, একটা হচ্ছে যে একজন ট্রান্সজেন্ডার পুরুষ হার্ট অ্যাটাক করে মারা যায় জানুয়ারির 8 তারিখে। একজন ট্রান্সজেন্ডার পুরুষ আগুনে পুড়ে মারা যায় জানুয়ারির 11 তারিখে। একজন ট্রান্সজেন্ডার নারী, আদিবাসী ট্রান্সজেন্ডার নারী অ্যাক্টিভিস্টকে প্রথম উনাকে হত্যা করা হয় রাঙামাটিতে, এটা ফেব্রুয়ারির শুরুর দিকে। তো এই তিনটা ঘটনা এরই মধ্যে হয়ে গেছে। অনেক ধরনের আলাপ উঠছে যে যদি ইউনূস সরকার একদম স্পেস না দেয় ইসলামিস্টদেরকে, বলাই হচ্ছে যে ইউনূস সরকার এখানে এই যে বিদেশি ফেমিনিজম, তারপর এলজিবিটিকিউ রাইটস, হ্যান ত্যান, এগুলোকে প্রশ্রয় দিচ্ছে। সো এটা যখনই নারী সংস্কারকে একটু স্পেস দেওয়া হচ্ছে বা এটার আলাপ এঙ্গেজ করা হচ্ছে, ওই চ্যালেঞ্জেস গুলো কনস্ট্যান্টলি উঠে আসছে। কিন্তু সাইমালটেনিয়াসলি দেখতে পাচ্ছি যে এইটা তিনটা কেস, এরকম আরো অনেক কেস হয়েছে, অনেক হ্যারাসমেন্টের কেস হয়েছে, অনেক জমি জমার গ্যাঞ্জাম চলছে কমিউনিটির মানুষদের, অনেক ধরনের কমিউনিটির মানুষদের উপর, যেগুলাকে কিন্তু দিন শেষে যৌনতা দিয়ে এক ধরনের রুমার ছড়ানো হচ্ছে, তাদের যৌনতাকে ফোকাস করে রুমার ছড়ানো হচ্ছে, বা তাদের যৌনতা নিয়ে নানা ধরনের রুমার ছড়ানো হচ্ছে। এন্ড ওই যেটা হচ্ছে যে আবার যৌনতাটা সামনে চলে আসলে বা যৌনতার আলাপটা সামনে চলে আসলে অটোমেটিকলি ওই আলাপগুলো ওই মানুষগুলোকে আনসেফ ধরে নেওয়া হচ্ছে, যে এগুলা ভেজাইল্লা, এগুলা সিটিজেন হওয়ার যোগ্য না, বা এরা সিটিজেন না। সো এখন আবার আপনারা যদি সিটিজেন না আলাপ থেকে ওই রোহিঙ্গা ক্যাম্পের আলাপেও যদি যান, যে আমরা দেখতে পাচ্ছি যে ওরা তো সিটিজেন না, তো ওদেরকে তাই জন্য এই জায়গাটা থেকে যে এই চ্যালেঞ্জ গুলো যদি না আসে, যে সবাই তো আমরা একটা রাজনৈতিক সমাজের মধ্যে আছি, এখন কাকে কতটুকু মর্যাদা দেওয়া হবে বা কাকে কতটুকু নিরাপত্তা দেওয়া হবে, বেঁচে থাকার অধিকার আছে নাকি, তাদের নিজেদের সম্মান নিয়ে ডিগনিটি নিয়ে বেঁচে থাকার অধিকার আছে নাকি, সো মানে এগুলো তো সিটিজেনশিপের উপর কন্টিনজেন্ট না, সো হওয়া উচিত না। তার মানে হচ্ছে যে এই যে মানুষগুলোর মরে যাওয়ার কথা বললাম, হ্যাঁ এখন আমরা বলতে পারি যে এরা হয়তো সিটিজেনের ক্যাটাগরির মধ্যে পড়ছে না, বিকজ ট্রান্সজেন্ডার নিয়ে কোনো আইন নাই। আচ্ছা ঠিক আছে, ট্রান্স বিল নিয়ে লাস্ট কয়েক বছর হয়তো আমেরিকার আমলে কাজ হয়েছে, কিন্তু কোনো কিছু পাস হয় নাই। হিজড়াদেরকে স্বীকৃতি দেওয়া হয়েছে, কিন্তু তার বাইরে কোনো ধরনের আলাপ মানে কোনো মেটেরিয়াল, কোনো চেঞ্জ, সিগনিফিকেন্ট মেটেরিয়াল চেঞ্জ আসে নাই। তো এই যে অন্য কমিউনিটি গুলোর মধ্যে এই যে জটিলতাগুলো তৈরি হচ্ছে, আদিবাসীদেরকে আদিবাসী ডাকা নিয়ে যে জটিলতা তৈরি হচ্ছে, কিন্তু তারপর আবার নানা ধরনের সেক্সুয়াল ভায়োলেন্স করে এই কমিউনিটি গুলোকে দমায় রাখা হচ্ছে, এই জিনিসটা নিয়ে আমি চিন্তা করতে বেশি আগ্রহী। আমার মনে হচ্ছে যে রেসপন্স গুলা অনেক ভাবেই অনেক ধরনের কমিউনিটির আলাপকে, অনেক ধরনের সংগ্রামের আলাপকে ব্রিজ করতে পারে। এটার উপর যে ব্যাকল্যাশ গুলো আসছে, আবার স্পেসিফিকলি এখন বলতে গিয়ে আমার মনে পড়ছে যে
আমরা ঠিক অক্টোবরের দিকে দেখেছিলাম একটা ভিডিও ভাইরাল হয়, একজন যৌনকর্মীকে একজন রাজনৈতিক কর্মী পিটাচ্ছে রাস্তায়, যৌন কাজ মানে উনি ওখানে ক্লায়েন্ট খুঁজছিলেন বলে। সো এরকম আরো কয়েকটা ইনসিডেন্ট হয়। আমরা কয়েকবার দেখি যে এরকম নারীরা নৌকায় ছিলেন, পুরুষরা নারীরা মানে মিক্সড গ্রুপ এরকম পার্টি করছে নৌকায়, ওদেরকে তারপর হিউমিলিয়েট করা হচ্ছে। আবার গত সপ্তাহে আমরা দেখলাম একটা ভিডিও ভাইরাল হলো যে দুইজন নারী বাইক চালাচ্ছে, বাইক চালানোর জন্য ওদেরকে এত রাতে ওরা বাইক চালাচ্ছে কেন, মানে খুব বেশ রাত ছিল, এটা নিয়ে ওনাদেরকে ইসে করা হচ্ছে, ওনাদের কাপড় চোপড় নিয়ে মন্তব্য করা হচ্ছে। আবার পাশাপাশি আপনারা যদি দেখেন যে আমরা দেখতে পাচ্ছি যে অনেক ধরনের এই যে সকল স্বেচ্ছাসেবকরা এরকম করে তো মানুষজনকে হ্যারাস করছে, আবার আরেক ভাবে মানুষজনকে হ্যারাস করছে যে আপনারা দেখছেন যে একদিকে মাজার ভাঙা হচ্ছে, আরেকদিকে হয়তো অনেক ফকিরদেরকে বাউলদেরকে উঠায় পাগলদেরকে এই যে পরিষ্কার করা হচ্ছে, সো ওনাদেরকে গ্লাভস টাভস দিয়ে ধরে ওনাদের চুল কেটে দেওয়া হচ্ছে, দাড়ি কেটে দেওয়া হচ্ছে, তো ওনাদেরকে এই যে নাগরিক বানানো হচ্ছে। সো এই মানে এগুলো সব যেহেতু একসাথেই হচ্ছে, জিনিসগুলোকে আলাদা করে দেখাটা মানে আলাপ করাটা আমার জন্য একটু কঠিন। তো এই জিনিসটা দেখতে পাচ্ছি, ওইগুলা মানে এগুলো সবই এক সূত্রে গাঁথা। সো যদি যারা নিজেদেরকে ফেমিনিস্ট বলছেন বা যারা নিজেদেরকে মনে করছেন যে তারা হয়তো প্রগতিশীল বা তারা কোনো ধরনের একটা প্লুরালিস্ট সমাজ চায়, একটা বহুত্ববাদ সমাজ চায়, তাদের এই জিনিসগুলো ডিল করতে লাগবে। কেন এই ডিলিংটা মানে দেখছি চেষ্টা হচ্ছে অনেক ভাবে, কিন্তু যত শক্তভাবে হওয়াটা হয়তো দরকার, হয়তো অত শক্তভাবে আমরা দেখতে পাচ্ছি না। উষা দি, আপনি কি কন্ট্রোভার্সির এবং পাবলিক ডিসকোর্সে যা যা উঠে এসেছে সেটা নিয়ে একটু কথা বলবেন? হ্যাঁ, অনেক ধন্যবাদ দুর্দানা। আর আপনাদের সবার কথা শুনে আসলে মাথায় এত কথা আসছে, কোন কথা যে বলবো। প্রথমত হচ্ছে নির্ণয় যেহেতু রাইটস এর নিয়ে কথা বললেন, ওটা দিয়ে যদি কথা শুরু করি, এই যে রাইটস ফ্রেমওয়ার্ক, হিউম্যান রাইটস ফ্রেমওয়ার্কে যে আমরা কথা বলি, এটা ইটসেলফ এত প্রবলেমেটিক। মানে কে হিউম্যান এখানে, তারপর হচ্ছে কার রাইটস এর কথা আমরা বলতেছি, এবং হচ্ছে রাইটস স্টেট সেন্ট্রিক রাইটস, মানে স্টেটই হচ্ছে রাইটস ইমপ্লিমেন্ট করবে, স্টেটের কাছে আমাদের রাইটস চাইতে হবে। এখন স্টেট যদি ভায়োলেট করে ওই রাইটস, এবং সিটিজেনরা পাবে, অধিকার পাবে। সিটিজেন তো অনেক ধরনের সিটিজেন আছে, কেউ কেউ ফার্স্ট ক্লাস সিটিজেন, কেউ কেউ আরো নিম্ন ক্লাসের সিটিজেন পরিচয়ের ভিত্তিতে, সেটা আদিবাসী হোক, নন বাইনারি হোক, তারপর স্টেটলেস মানুষজন, রোহিঙ্গা, ওদের কথা তো আমরা বাদই দিলাম। তো এই মানুষগুলোর উপরেই যখন আবার স্টেট দ্বারা বিভিন্ন ধরনের ভায়োলেন্স গুলো হয়, মানে তখন কার কাছে আমরা বিচার চাইবো? এবং এখন আমরা গোটা বিশ্বের দিকে যদি তাকাই, এই যে বড় বড় স্ট্রাকচার গুলো হিউম্যান রাইটস এর পাওয়ার হাউস, হিউম্যান রাইটস এর বাপমা হয়ে বসে আছে ইউএন, এত বড় বড়, মানে এত হিপোক্রেটিক। এই যে প্যালেস্টাইনের ঘটনা থেকে শুরু করে এখন নতুন করে যে ধরনের ইরানে হামলা, এই মানে শুধুমাত্র প্যালেস্টাইনের কথাও যদি ধরি, গত কয়েক বছর ধরে যা ওখানে হচ্ছে, মানে এই ধরনের হিউম্যান রাইটস মেকানিজম, আসলে কারা হিউম্যান, কারা রাইটস পাবে পাবে না, এগুলোর যে আসলে এই হিউম্যানদের রাইটস পাওয়ার কথা, তাদেরও যে আসলে কালার আছে, ক্লাস আছে, জেন্ডার আছে, এথনিসিটি আছে, এই জিনিসগুলো আসলে আমরা খুব আনক্রিটিক্যালি দেখি, এবং হচ্ছে দেখে নিয়েই আমরা এই ইনস্টিটিউশন গুলোকে, ইনক্লুডিং স্টেটকে, এত বেশি আমরা পাওয়ার দিছি। এটা আসলে এইভাবে মানে
সম্ভব না, মানে মানুষের মুক্তি, মানুষের অপারেশনের মধ্য দিয়ে যায়, এই রাইটস ফ্রেমওয়ার্কের মাধ্যমে আমার মনে হয় না যে এগুলো আসলে খোঁজা সম্ভব, মুক্তি খোঁজা সম্ভব, কোনো ধরনের জাস্টিস খোঁজা সম্ভব। মুক্তি না, মুক্তি তো অনেক দূরের কথা। তারপর আরো কথা উঠছে এই যে ইয়ে নিয়ে, কমিশন রিপোর্টে, কমিশনে, উইমেন্স রিফর্ম কমিশনে যারা মেম্বার ছিলেন তাদের চেহারা দেখে, তাদেরকে ইয়ে করে যে বলা হচ্ছে যে এনজিও বাজ বলা হচ্ছে, সেটা বুঝলাম, কিন্তু এই যে বলা হচ্ছে তারা এই ইসলামী মূল্যবোধ হোল্ড করে, এরকম কেউ এখানে ছিল না। এটা ইটসেলফ খুবই প্রবলেমেটিক একটা কথা, যে ওনাদের মধ্যে কারা নিজেকে ইসলামিক মূল্যবোধ লালন করেন বলে বা করেন না বলে ইয়ে করে, আহ, মানে ওনারা মনে করেন কি করেন না, এটা আসলে ওনাদের চেহারা দেখে এগুলো এরকম করে ঘোষণা করে দেয়া, ডিসএনফ্র্যাঞ্চাইজ করে দেয়া, মানে ইসলামিস্ট কালচার থেকে এই ধরনের মহিলাদেরকে, যেখানে মানে এটা এটা করার তারা কে, তাদেরকে কে এই অথরিটি দিছে? তো এটা একটা আমার কাছে ইয়ে। আম, আরো যে আলাপে আমি আসলে আরেকটু ঢুকতে চাই, সেটা হচ্ছে যে পার্সা খুব রাইটলি বলছেন যে এই যে সেন্সিটাইজেশন, কয়েকটা 433টা রেকমেন্ডেশন, এর মধ্যে ধরে 4-5টাকে ধরে ধরে ইয়ে করা, আঘাত করা এবং খুব সেন্সেশনাল কথাবার্তা বলা, এটা হচ্ছে পলিটিক্যাল স্ট্র্যাটেজি। এটা জাস্ট একটা স্ট্র্যাটেজি ছাড়া কিছু না। এবং ওই স্ট্র্যাটেজির টার্গেট যদি আমরা দেখি ঘুরে ফিরে, এবং প্রত্যেকটা যেই 4-5টা বিষয় নিয়ে আলাপ হচ্ছে, ওইগুলোর দিকে আমরা যদি তাকাই, তাহলে আমরা দেখি যে এগুলো সবই ইন্টারকানেক্টেড, এবং ঘুরে ফিরে এগুলো, সেটা সম্পত্তি সমান অধিকার বলি, ক্রিমিনালাইজেশন অফ ম্যারিটাল রেপ, কিংবা মাই বডি মাই চয়েস, লিগালাইজেশন অফ সেক্স ওয়ার্ক, তারপর রিকগনিশন অফ নন বাইনারি এবং ট্রান্সজেন্ডার আইডেন্টিটিস, এগুলো সবই ইন্টারকানেক্টেড। মানে এটা একভাবে আমাদেরকে আমাদের যে সোশ্যাল পলিটিক্যাল এনভায়রনমেন্টের ফোরফ্রন্টে কোনটা এখন সবচাইতে বেশি সেন্সিটিভ ইস্যু, এটাকে কিন্তু তুলে ধরে। তাদের যে এই যে জিনিসগুলো দিয়ে ওরা এই সেন্সেশনাল কথাবার্তা এবং ডিবেট হাজির করতে সক্ষম হয়েছে, এটা আমরা আসলে মানে শুধু ইসলামিস্ট ঘরানার বলে যাদেরকে আমরা বলতেছি, যদিও জেনারেলাইজেশন হয়ে যাচ্ছে কথাটা বললে, সেখানেও না, খালি আমরা যেমন আগেও বলছি, মিথিলাপু বলছে, নির্ণয় বলছে, যে অন্যান্য যে সেকুলার ফ্রন্ট, এগুলোতেও কিন্তু আমরা এই আলাপগুলো দেখতে পাচ্ছি, যে অনেক জায়গায় আমরা মিল খুঁজে পাচ্ছি। তো আই ওয়ান্ট টু আন্ডারস্ট্যান্ড যে ওয়াই ঘুরে ফিরে এই ডিবেট গুলোর একটাই মানে মানে মেইন জায়গাগুলো হচ্ছে নারীর শরীর উপর নিয়ন্ত্রণ, আর হচ্ছে নারী স্বাধীনতা, নারী অধিকার, এগুলো নিয়ে কথা বললে মনে হয় যেন সবার অ্যালার্জিক রিয়াকশন শুরু হয়ে যায়। এটা কেন? এখন এই যে যুক্তিগুলো, এটার পক্ষে বিপক্ষে যে যুক্তিগুলো উপস্থাপন করা হচ্ছে, এই যে সুপারিশগুলো করা হচ্ছে, যে কয়েকটা সিলেক্টিভ সুপারিশগুলোর কথা বললাম, ওগুলোর পক্ষে বিপক্ষে যে যুক্তি দাঁড় করানো হচ্ছে, এই যে বোথ ক্যাম্প, লিবারাল, ইসলামিস্ট, ওরকম করে যদি আমরা বলি মোটা দাগে, এগুলোতে যে যুক্তি একটা মানে যে যুক্তিগুলো দাঁড় করানো হচ্ছে, এগুলোর বড় একটা লেন্স হচ্ছে সংস্কৃতির একটা লেন্স, যে আবহমান সংস্কৃতির লেন্স। আমাদের আবহমান সংস্কৃতির সাথে এটা যায় না, বা এসব পাশ্চাত্য সংস্কৃতি থেকে আসা, আমাদের আবহমান সংস্কৃতি টিকিয়ে রাখার জন্য এগুলো করা যাবে না। তো এই যে সংস্কৃতিকে একটা অস্ত্র হিসেবে ব্যবহার করা হচ্ছে বারবার, সেটা যেই ঘরানা থেকেই আসুক না কেন, এক ঘরানা থেকে বলা হচ্ছে যে হ্যাঁ, আমাদের সংস্কৃতি
মানে ইভেন ডক্টর সুইটের কথা যে মিথিলাপু বললেন, ওনার মুখ থেকেও আমরা ওটা শুনছি যে আমাদের সংস্কৃতির সাথে এটা যায় না। তারপর হচ্ছে একই জিনিস আবার হচ্ছে লিবারাল সেকুলার কোট অ্যান্ড আনকোট ঘরানার জায়গা থেকেও ও ধরনের কথা আসে যে আমাদের সংস্কৃতি তো হচ্ছে শাড়ি চুড়ি টিপ, ঘুরে ফিরে এখানে নারীর শরীর। এবং এই অস্ত্রের ঘুরে ফিরে এই সংস্কৃতি নামক অস্ত্রের টার্গেট হচ্ছে নারী, নন বাইনারি মানুষজন এবং অন্যান্য পরিচয়ের মানুষজন তো আছেই। মানে কালচার এবং ন্যাশনালিজম এগুলো তো একটার সাথে আরেকটা ওতপ্রোতভাবে কানেক্টেড। এখানে এদের এই 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 যে হোমোজেনাইজিং একটা ফোর্স হিসেবে কালচারকে দেখা এবং খুবই স্ট্যাটিক একটা হিসেবে যে কালচারকে প্রেজেন্ট করা হয়, এটা আমরা যদি আমাদের লাইফ এক্সপেরিয়েন্স থেকে আমরা দেখি, ছোটকাল থেকে আমরা যে ধরনের যে জায়গায় ছিলাম ওই জায়গা থেকে আমরা যদি দেখে আসি যে কালচার কখনোই স্ট্যাটিকও ছিল না, কখনো একরকমও ছিল না। মানে বাংলাদেশের 10খানে 10 ধরনের ইসলাম প্র্যাকটিস হতো। এবং আমাদের আদিবাসী কালচারও আমাদের নানা বাবা দাদাদের আগের জেনারেশন কিংবা তাদের জেনারেশন যে ধরনের কালচারাল প্র্যাকটিস গুলো করে গেছেন, ওই প্র্যাকটিস গুলো আমরা এখন অন্যভাবে করি। এই যে কালচারের সাথে কালচার যে স্ট্যাটিক না এবং এটার সাথে যে এটা যে পরিবর্তনশীল, এটা আমরা আসলে মানে জানি, কিন্তু যখন এই আলাপটা আসে তখন এমন ভাবে প্রেজেন্ট করা হয় যে আবহমান সংস্কৃতি আসলে কি, এই এবং আসলে এটা কারা ঠিক করে যে কোনটা আবহমান সংস্কৃতি। ফর এক্সাম্পল, আমি যদি একটু অফ টপিকে চলে যাই যে আমার সংস্কৃতি কি, আমি এখন এখানে এসে প্যান্ট পরি, শার্ট পরি, বাড়িতে মাঝে মাঝে আমি থামি পরি, সেই থামির লেন্থ হচ্ছে আমার অ্যাঙ্কেলের উপরে। আমার দাদি, আমার নানিরা যেই থামি পরতো সেটা হচ্ছে মিনি স্কার্টের মতো একটা লেন্থে। এখন একজন আদিবাসী ন্যাশনালিস্ট পুরুষকে যদি জিজ্ঞেস করা হয় কোনটা সংস্কৃতি এবং কোনটা আসলে প্রপার সংস্কৃতি, এখন নানি দাদিদের আমলে যেটা ওটাই যদি প্রপার সংস্কৃতি হয়, আমি যদি মিনি স্কার্ট পরা আরম্ভ করি, উইল ইট বি অ্যাকসেপ্টেবল? তো আমি এটার সাথে খুব যেটা করতে চাচ্ছি, কানেক্ট করতে চাচ্ছি, সেটা হচ্ছে এই যে মানে সব ধরনের ন্যাশনালিস্ট মুভমেন্ট, সেটা ইসলামিক কিংবা এথনিক, যে ধরনের মুভমেন্ট গুলো আমরা দেখি, এগুলো ইনহেরেন্টলি এত প্যাট্রিয়ার্কাল এবং কালচারকে স্ট্যাটিক হিসেবে মানে একটা কালচারই এটাকে এটাকে যে ঠিক করা, এটা কারা করে? এখন লুগোনেসের কথা আমি যদি আনি, তার বর্ডারল্যান্ডসে যে টিরানি অফ কালচার যে সেকশনে উনি লিখছেন যে কালচার ইজ মেড বাই দোজ ইন পাওয়ার, ম্যান মেলস মেক দ্য রুলস অ্যান্ড লস, উইমেন ট্রান্সমিট দ্যাম। এখন এইটা কিন্তু যে কোনো ধরনের যখন তো কারা আসলে কালচার কোনটা এটা ঠিক করে এবং ওটাকে অস্ত্র হিসেবে ব্যবহার করে নারী পুরুষ এই যে এখন মানে করার কথা বলতেছে, নারী পুরুষকে মুখোমুখি দাঁড় করে দেওয়ার কথা বলতেছে, এটা ওনারাই দাঁড় করাইছে। কালচার এটা একটা ডাবল এজড সোর্ডের মতো, যে এই যে বলতেছে যে এক সময় মানে কালচারকে দোহাই দিয়ে একভাবে তারা বলবে যে তোমরা এখানে সেন্স অফ বিলঙ্গিং পাবা, আইডেন্টিটি পাবা, প্রোটেকশন পাবা, হেরিটেজ পাবা। আবার অ্যাট দ্য সেম টাইম মানে এটা হচ্ছে আরেকটা গ্রুপের উপরে রিজিড কিছু
নিয়ম কানুন এবং হচ্ছে কি পড়বে কি পড়বে না, বিশেষ করে নারী কুইয়ার মানুষজন তাদেরকে আম, ইয়ে করা, আহ, তাদেরকে হচ্ছে এই রিজিড নর্মস গুলোর মধ্যে ফেলা। এই দুইটা মানে দুই ধারওয়ালা ছুরির মতো এই টিরানি অফ কালচার ইয়ে করে, ফাংশন করে, যে একদিকে বলবে প্রোটেক্ট করব, এবং এখানে নারী পুরুষের রোল মানে মানে কালচার তো কালচার, এটার ভালো খারাপ ইয়ে নাই, কিন্তু কালচার কখন টিরানিক্যাল হয়ে ওঠে, যখন এটা আসলে ডিমান্ড করে যে প্যাট্রিয়ার্কাল হেটেরোনর্মেটিভ যে স্ট্রাকচার আছে, যে ইয়েগুলো আছে, ওটার প্রতি যখন ওবিডিয়েন্স চায়, তখন কিন্তু এটা এরকম টিরানিক্যাল ইয়ে ধারণ করে। তো একদিকে বলতেছে যে পুরুষের রোল হচ্ছে প্রোটেক্ট করা, আবার নারীদেরকে বলতেছে হচ্ছে, এবং প্রোটেক্ট করার ইয়েটার ক্ষেত্রেও যে একবার আলাপ হচ্ছিল আমাদের, যে মিথিলাপু ছিলেন ওখানে, যে কাদের কাছ থেকে প্রোটেক্ট করা, যারা বলতেছে যে আমরা তোমাদেরকে প্রোটেক্ট করব ইফ ইউ ডু সাচ অ্যান্ড সাচ থিংস অর ইফ ইউ ডোন্ট ডু সাচ অ্যান্ড সাচ থিংস, তারাই বলতেছে প্রোটেক্ট করবে কাদের কাছ থেকে, তাদের কাছ থেকে। মানে এত হিপোক্রিটিক্যাল এবং আম, তো এই যে টিরানি অফ কালচার, এটা আসলে কিভাবে নারীকে কিভাবে এক্সপেক্ট করে, পুরুষকে কিভাবে এক্সপেক্ট করে, যে অ্যাগ্রেসিভ পুরুষ, ডমিনেন্ট মেল রোল, এবং যাদের হচ্ছে মানে অথরিটি থাকবে, যে নারীর শরীরের উপর পুলিশিং করার, আম, নারী নারী কিভাবে বিহেভ করবে এটা ইয়ে করার, ইন দ্য নেম যে নারী হচ্ছে ওই কালচারের মানে অথেন্টিক ক্যারিয়ার ব্যারিয়ার, সুতরাং তাদের সেক্সুয়ালিটি, ড্রেস, এসব হচ্ছে খুবই মানে টাইটলি কন্ট্রোল করতে হবে। এই যে মাইন্ডসেট এবং এই জায়গা থেকে যেভাবে শেম এবং ভায়োলেন্সের মধ্য দিয়ে নারী পুরুষ উভয়কেই ইয়ে করা হয়, এই টুলটা ব্যবহার করেই বারবার আমরা দেখি যে এক গ্রুপ বলে যে যারা স্লিভলেস পরে, শাড়ি চুড়ি পরে, ওরা ওরা জাহান্নামে যাবে, আরেক গ্রুপ বলে হচ্ছে যারা হিজাব পরে তারা আসলে, এদেরকে আসলে ইনক্লুশনের কথা মানে এক্সক্লুড করতেছে একজন আরেকজনকে। এই এই যে মানে কালচারের নামে যে পলিটিক্সটা আমরা কন্টিনিউ করে যাচ্ছি, যে ধরনের মানে এটা এটা থেকে আসলে বের হওয়া মানে আম, কিভাবে আমরা আসলে বের হব, এটা আর কি আমার আমার কোয়েশ্চেন। আমার বর্তমান প্রেক্ষিত আমি যা দেখি, ফেসবুকে ঢুকলেই যা পড়ি, আমাকে খালি এই জিনিসগুলোই ভাবায়।